শোন, ইলেকট্রোস্ট্যাটিক্সের তো রিভিশন হয়ে গেছিলো, তো নেক্সট টপিক আমাদের ইলেকট্রিসিটি। আগের দিন ইলেকট্রিসিটি চেষ্টা করে ঢুকতে পারিনি। ইলেকট্রিসিটি খুব ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুরু গেছে। ইলেকট্রিসিটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ইলেকট্রিসিটিতে বিশেষ কিছু নাই, মেইনলি অঙ্ক। আর ইলেকট্রিসিটি সার্কিটের অঙ্ক যদি ভয় পাস একবার, তাহলে ডুবে যাবে, কারণ সার্কিটের অঙ্ক প্রচুর থাকে। আর সার্কিটের অঙ্কের অনেক করার পদ্ধতি থাকে। সবচেয়ে বেস্ট মেথড হলো পোটেনশিয়াল মেথড। যদি কোনো পদ্ধতি উল্লেখ করা না থাকে, পোটেনশিয়াল মেথডে অঙ্ক করবি, খুব তাড়াতাড়ি হবে। তবে আগের বছর একটা কোশ্চেন এসেছিলো, যে কোশ্চেনটা ওই ব্যাটারির তুল্য ইএমএফ নির্ণয়ের কোশ্চেন ছিল। তো ওইটা থিওরিটা একবার দেখে যাস। তুল্য ইএমএফ নির্ণয় যে ওই E1 বাই, আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, E1 বাই R1 প্লাস E2 বাই R2 বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। তো এই জিনিসগুলো একটু দেখে যাস। আমি বেশি ডিটেলসে যাব না, যেহেতু রিভিশন ক্লাস। তো যেটুকু মেন এইচএসে কোর হিসাবে দরকার সেটুকু আমি বলছি। প্রথম কি, ওহমের সূত্র চ্যাপ্টার না? ওহমের সূত্র চ্যাপ্টার স্টার্ট হচ্ছে কী দিয়ে? স্টার্ট হচ্ছে তোর ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল কারেন্ট। মেন ফর্মুলা একটা কি আছে, চার্জ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার IDT, 0 to T ইন্টিগ্রেশন করতে হবে। আইটাকে টি এর ফাংশন হিসেবে প্রকাশ করা থাকবে, সেখান থেকে অঙ্ক করতে হবে। মনে আছে অঙ্কগুলো? তো এই অঙ্ক থাকে এখান থেকে। বাজে পেন, এটা পেন পাল্টাই দ্বারা, এটা ভালো পেন হলো। এটা একটা ফর্মুলা, এটা প্রথম ফর্মুলা এখানকার। নেক্সট, একক সময় পরিবাহিত আধানকে তড়িৎ প্রবাহ বলে। নেক্সট এখান থেকে আর কি আছে, বিভব প্রভেদ। বিভব প্রভেদের সংজ্ঞা আগের চ্যাপ্টার থেকে আসছে W/Q, সেখান থেকে বিভব প্রভেদের সংজ্ঞা আসছে, হয়ে গেল। আচ্ছা, এখান থেকে একটা কথা বলে দিই, যে পজিটিভ আধান যেটা আছে তার বিভবটা পজিটিভ বিভব, আর নেগেটিভ আধানের বিভবটা নেগেটিভ বিভব। কেন হয়? একটা একক ধনাত্মক আধানকে যদি ওর কাছে নিয়ে যেতে হয়, জোর করে নিয়ে যেতে হবে। জোর করে নিয়ে যাওয়ার জন্য পজিটিভ কার্য, তাই বিভবটা পজিটিভ। আর একক ধনাত্মক আধানকে যদি এখানটায় নিয়ে যেতে হয়, তাহলে জোর করে নিয়ে যেতে হবে না, নিজে নিজে যাবে। তো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কী হবে? নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্কের জন্য নেগেটিভ বিভব, হয়ে গেল। তারপর সেই ঘসিভিটি, পুরনো জিনিস, ওহমের সূত্র। ডিটেলস পাওয়াতে লাগবে। পজিটিভ আর নেগেটিভের মধ্যে বিভব পার্থক্য যদি V1 আর V2 হয়, বা পজিটিভ নেগেটিভ না বলে দুটি বিন্দু বলে দিই, দুটি বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য V1 আর V2 হয়, তাহলে V1 মাইনাস V2 সমানুপাতি I, সেখান থেকে V1 মাইনাস V2 ইকুয়াল টু কত হবে? R ইন্টু I। আরটা হলো কি? রোধ। এবার আরটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আর নির্ভর করে তিনটে বিষয়ের উপর। একটা হলো তোর ক্লাস 10-এ ছিল দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের সাথে কি? দৈর্ঘ্যের সাথে ব্যাপারটা সমানুপাতিক। একটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার সাথে ব্যস্তানুপাতি। আর দেওয়া থাকে না, কিন্তু ওটার সাথেও তুই বলতে পারি সম্পর্কিত, সেটা হলো তার কনস্ট্যান্টটা। তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে রো ইন্টু L/A। রোটা হলো রোধাঙ্ক। তো এখান থেকে মেনলি যে অঙ্কগুলো থাকে সেটা কেমন বলতো? একটা তারকে 10-এ 3 গুণ করা হলো, রোধ কি চেঞ্জ হবে? এখানে মনে রাখবি ভলিউম কনস্ট্যান্ট থাকে। 10-এ যদি 3 গুণ করে দিস, তাহলে এরিয়া ইন্টু লেন্থ, এটা হয়ে যায় কনস্ট্যান্ট। তাহলে এল যদি 3 গুণ হয়, এরিয়া কি হবে? 3 গুণ কমবে। এটা 3 গুণ বাড়লে এটা 3 গুণ কমবে, ঠিক আছে? এবার নিচে 3 গুণ কমছে, উপরে 3 গুণ বাড়ছে। তো এটা 3 গুণ কমছে মানে কি? উপরে 3 গুণ বেড়ে গেল, তাহলে কি হবে? রোধ 9 গুণ বেড়ে যাবে, ঠিক আছে? এবার বলছি একটা তারকে কেটে 3 টুকরা করা হলো, রোধাঙ্কে কি চেঞ্জ হবে? ঠিকই কোশ্চেন, রোধাঙ্কের কোনো চেঞ্জ হয় না। রোধাঙ্ক কি? উপাদানের কনস্ট্যান্ট, রোধাঙ্কে চেঞ্জ হবে না। কোনো সিচুয়েশনে রোধাঙ্ক চেঞ্জ হবে না, বুঝতে পারলি কথা? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো যেগুলো মাধ্যমিকে থাকে, তো যেগুলো আমরা ইগনোর করে যাই, সেই অঙ্কগুলো এখানে ইগনোর করা যাবে না, সেগুলো অঙ্ক থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, রোধাঙ্কের একক, রোধের একক, এগুলো পড়াতে লাগবে, পারবি? এগুলো ছেড়ে দিলাম। নেক্সট হলো রোধের নির্ভরশীলতা। আরেকটা যেটা আছে সেটা হলো উষ্ণতার সাথে নির্ভরশীলতা। RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। আলফাটা কি? আলফাটা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক, যেখানে R0 হলো 0 ডিগ্রিতে রোধ, এবং আলফাটা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক, যেটা পজিটিভ হতে পারে, যেটা নেগেটিভ হতে পারে। এবার এটাতে একটা ফর্মুলা যেটা আছে, যে R1 যখন হবে R0 ইন্টু 1 প্লাস আলফা T1, আর R2 যখন হবে R0 ইন্টু 1 প্লাস আলফা T2, সেখান থেকে
মানে বলে দিল T1 উষ্ণতায় রোধ R1 আর T2 উষ্ণতায় রোধ R2, তাহলে সেখান থেকে আলফার মান নির্ণয় করো। তো R0কে এলিমিনেট করতে হবে, কী করতে হবে? R1/R2 ইকুয়াল টু 1 প্লাস আলফা T1 1 প্লাস আলফা T2, সেখান থেকে আলফা R1 T2 মাইনাস R2 T1 ইকুয়াল টু, এদিকে চলে গেল, ওটা ওদিকে যাবে, R2 মাইনাস R1, দেখতো ঠিক করছি কিনা, ভুল করলে বলবি। R2 মাইনাস R1 নিচে R1 T2 মাইনাস R2 T1। আই থিঙ্ক আমি ঠিক ক্যালকুলেশন করেছি, ঠিক করেছি, কারণ আমি কি করে করলাম বলে দিই। এটা ওদিকে গেল, তো এইটা ওদিকে গেল, তো আলফা কমন নিয়ে নিলাম, তো এটা যদি কমন নিতে, এটা তো পজিটিভ, তাহলে ওটা নেগেটিভ হয়ে আসবে, তো ওটা নেগেটিভ হয়ে লিখে দিলাম, হয়ে গেল। তো LHS এর কাজ কমপ্লিট। RHS এ কোনটা যাচ্ছে? RHS R2 যাচ্ছে, তাহলে R2 পজিটিভ, তাহলে আমার R1 হবে নেগেটিভ, লিখে দিলাম R1 নেগেটিভ, ব্যাস, ঠিক আছে, অত ডিটেলস ভাঙছি না। তাহলে আলফা কত হবে? এটা বাই এটা, হয়ে গেল। এবার এইচএস একটা অঙ্ক ছিল, এইচএসে একটা অঙ্ক ছিল যে কোনো পদার্থের উষ্ণতা গুণাঙ্ক বলে দেওয়া আছে কিছু একটা 0.003, ঠিক আছে। এবার কি যেন অঙ্কটা ছিল, মনে দেন না এইচএসের কোশ্চেনটা আছে, এইচএস কোশ্চেন দাঁড়া আমি দেখে বলছি। অঙ্কটাকে আমি একটা অন্যভাবে করার পদ্ধতি দেখিয়েছিলাম, যদি মনে না পড়ে আমি দেখিয়ে দিচ্ছি। এইচএস 2024 ফিজিক্স কোশ্চেন পেপার, এমসিকিউতে অঙ্কটা ছিল। মানে ওই অঙ্কটা না দেখে আমি প্রথমবারের জন্য ওই পদ্ধতিটা আমি খুঁজে পেয়েছিলাম, যেটা ওভাবে করলে খুব সুন্দর হয়, ঠিক আছে। তো পদ্ধতিটা তোরা যদি না জানিস আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ওটা জানা দরকার প্রত্যেকের। পেয়ে গেছি কোশ্চেন। এখনকার দিনে পড়াশোনা কত উন্নত বল, যখন যা দরকার, তোর নেট আছে, তোর কিছু দরকার নেই ডাউনলোড করে রাখার মোবাইলে, তুই যখন যেটা দরকার সার্চ করে নে, পেয়ে যাবি সঙ্গে সঙ্গে। আচ্ছা, 100 ডিগ্রি উষ্ণতায়, এটা অঙ্ক দেখাচ্ছি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফিলামেন্টের রোধ বলে দিচ্ছে 100 ওহম, ঠিক আছে। রোধের উষ্ণতা গুণাঙ্কের মান বলে দিয়েছে কত? 0.005 পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। কোন উষ্ণতায় এর মান? তা T1 এর মান যদি এটা হয়, T2 র মান কত হলে রোধের মান হবে কত? 200 ওহম। এবার তুই বলবি স্যার এই ফর্মুলা ফেললেই তো হয়ে যায়, হয়তো, কিন্তু ওই ফর্মুলা ফেললে অঙ্কটা অনেক বড় হয়, অঙ্কটাকে ছোট করবো কী করে? ছোট করার জন্য না আমি চার্লসের সূত্রের টেকনিক কাজে লাগিয়েছিলাম। কিভাবে? দেখ, বিষয়টা হলো চার্লসের সূত্রে কি করেছিলাম, চার্লসের সূত্রে একই রকম ছিল। T1 উষ্ণতায় আয়তন ছিল, T2 উষ্ণতায় আয়তন ছিল। এবার T1টাকে সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করেছিলাম, আর এই T2টাকেও সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করেছিলাম। তার জন্য কী করতে হয়েছিল? 273 যোগ করতে হয়েছিল। কেন 273 যোগ করতে হয়েছিল? কারণ ওখানটায় যে মিটে গেল এটা, হ্যাঁ, তার জন্য ওখানটায় যে গামাটা ছিল সেই গামার মান 273 ছিল। এখানে আলফার মান কত? এত। তাহলে আমি যদি তুলনা করি 1 গামা, সেটা 273, সেটা এর সঙ্গে যোগ হয়ে অঙ্কটা হয়েছিল। তাহলে এখানটা তুই 1 আলফাটা বের কর। 1 আলফা কত হবে? 1/0.005, তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে কত? 1000/5, মানে কত হচ্ছে? 200, হয়ে গেল। তাহলে তুই এটা লিখতে পারিস R1/T1 ইকুয়াল টু R2/T2, লিখতে পারিস। R1 এর মান কত? 100, T1 এর মান কত? 100 প্লাস 200, 300, ইকুয়াল টু R2 মান কত? 200, T2 মান কত জানি না, T2 প্লাস
200 হয়ে গেল। এবার এই 100 300 কেটে গেল, তাহলে হয়ে গেল কত, T2 প্লাস 200 ইকুয়াল টু কত হলো, 3 দুগুণে 600, তাই T2 কত হলো 400 ডিগ্রি সেন্টিগ্রেড। তুই ভেবে দেখ এই প্রসেসে করার থেকে এটাতে কত ইজিলি তোর অঙ্কটা হবে, কারণ তোকে এমসিকিউ করতে হবে। কীভাবে অঙ্কটা করলি সেটা কোনো ম্যাটার করে না, তো অঙ্কটা করতে পারে না এই ম্যাটার। কী করলাম, চার্লসের সূত্রের পদ্ধতি কাজে লাগালাম। চার্লসের সূত্রের পদ্ধতি কাজে লাগিয়ে 273-এর বদলে 200 যোগ করে অঙ্কটা করলাম খুব ইজিলি কিন্তু। ঠিক আছে, তো রোধের উষ্ণতা গুণাঙ্ক থেকে 2024-এ এই অঙ্কটা এসেছিল। ঠিক আছে, বুঝে গেছিস? আর আসবে না সেটা পরের ব্যাপার, এটা আসবে না, না প্রসেস শিখে রাখ। ঠিক আছে, প্রসেসটা শেখাটা দরকার। আচ্ছা, তো রোধের উষ্ণতা গুণাঙ্ক কার পজিটিভ কার নেগেটিভ পড়ে নিস নিজেরা। এখানে আরেকটা যেটা থেকে পরিবর্তনটা কি হয়, রোধাঙ্কের যে পরিবর্তনটা দেখ, RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। RT মানে কত, রো টি এল টি এ টি, রো 0 এল 0 এ 0 1 প্লাস আলফা টি। ঠিক আছে, এবার রো টি এল 0 ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ টি। আলফা ড্যাশটা কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক কথায়। ঠিক আছে, যেহেতু আলফা ধরে নিচ্ছি, ওটা তো আলফাই ধরে, তো ওটা আলফা না ধরে আলফা ড্যাশ ধরা হলো। আর এটাকে ধরবো A0 ইন্টু 1 প্লাস বিটা হয়, বিটা মানে 2 আলফা হয়, তাহলে এটাকে 2 আলফা না ধরে 2 আলফা ড্যাশ টি ধরলাম, ইকুয়াল টু কত, রো 0 এল 0 বাই A0 1 প্লাস আলফা টি। L0 A0 L0 A0 কেটে গেল, তাহলে রো টি পড়ে থাকলো কত, রো 0 ইন্টু 1 প্লাস আলফা টি ইন্টু উপরে 1 প্লাস 2 আলফা ড্যাশ টি, নিচে 1 প্লাস আলফা ড্যাশ টি। এবার একটা জিনিস লক্ষ্য কর, 1 প্লাস আলফা ড্যাশ টি তার হোল স্কোয়ার, এটা মানে 1 প্লাস 2 আলফা ড্যাশ টি প্লাস আলফা ড্যাশের স্কোয়ার টি স্কোয়ার, যেটা অ্যাপ্রক্সিমেটলি হয়ে যায় 1 প্লাস 2 আলফা ড্যাশ টি। কেন অ্যাপ্রক্সিমেটলি হয়, এই টার্মটা নেগলেক্টেড টু 0 বা 1-এর তুলনায় খুব ছোট, কারণ আলফার মান 10⁻12 হয়, 12/6 হয়, তো তার স্কোয়ার অনেক বড়, মানে অনেক ছোট 1-এর তুলনায়, সেই জন্য 1কে পরিবর্তিত করতে পারে না, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে এই রাশিটাকে রিপ্লেস করে যদি এটা দিয়ে, তো সেটা যদি এখানে বসে, স্কোয়ারটা কেটে যাবে, পড়ে থাকবে কি, পড়ে থাকবে হলো রো টি ইকুয়াল টু রো 0 1 প্লাস আলফা টি 1 প্লাস আলফা ড্যাশ টি, এটা পড়ে থাকবে। তাহলে রো টি ইকুয়াল টু রো 0 1 প্লাস আলফা ড্যাশ ইন্টু টি প্লাস আলফা ড্যাশ টি স্কোয়ার। এবার তুই এই রাশিটাকেও এটা নেগলেক্টেড হিসাবে উড়িয়ে দিতে পারিস, উড়িয়ে দিয়ে তুই লিখতে পারিস কি, রো টি ইকুয়াল টু রো 0 ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ ইন্টু টি, এটা লিখতে পারিস। কিন্তু বলবো না উড়িয়ে শুধু এটার লেখচিত্র কি হবে সেটা আঁকতে। কেন, দেখ এটার লেখচিত্র কেমন হবে, আমি একটু ভেঙে লিখি ব্যাপারটাকে। রো টি ইকুয়াল টু রো 0 প্লাস রো 0 আলফা প্লাস আলফা ড্যাশ ইন্টু টি প্লাস রো 0 আলফা ড্যাশ টি স্কোয়ার। এর লেখচিত্র হবে এরকম। ঠিক আছে, কেন লেখচিত্র দেখালাম এটা, কারণ এই লেখচিত্রটা লাস্ট 5 ইয়ার্সের মধ্যে নিটে এই লেখচিত্রটা দিয়েছিল, রোধাঙ্কের উষ্ণতার সাথে পরিবর্তনটা কেমন। তো তুই যদি এটা নেগলেক্ট করে দিস, এই লেখচিত্রে পৌঁছাতে পারবি না, ওটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এটা হলো এস ইকুয়াল টু S0 প্লাস ইউটি প্লাস হাফ AT স্কোয়ার, তার সঙ্গে তুলনা করতে হবে, তুলনা করলে সমতরণের লেখচিত্রের সঙ্গে তুলনা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? নেক্সট, তাহলে রোধাঙ্কের পরিবর্তন উষ্ণতার সঙ্গে কেমন সেটা পেয়ে গেলি। আর রোধের যে পরিবর্তনটা দেখালাম কি না, যদি খুব সূক্ষ্ম বিচার করা হয় তাহলে 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার বলে একটা টার্ম এখানটায় অ্যাড হয়।
তাহলে তুই বলতে পারিস রোধেরও উষ্ণতার সাথে পরিবর্তনটা প্রথম দিকে স্ট্রেট লাইন হলেও পরের দিকে কি হবে, পরের দিকে ওটা একটা কার্ভের মতো বেঁকে যাবে, মানে প্রথম দিকে স্ট্রেট লাইন হবে, পরের দিকে এটা ধীরে ধীরে কার্ভের মতো বেঁকে যাবে ওই বিটা টি স্কোয়ার টার্মটার জন্য। ঠিক আছে, ওই লেখচিত্রগুলো কেন দিচ্ছি, কারণ ধীরে ধীরে তো কোশ্চেনের লেভেল একটু বাড়ছে, কনসেপচুয়াল কোশ্চেন একটু বাড়ছে, সেই জন্য এই জিনিসগুলো জেনে রাখা দরকার। বুঝতে পারলি? তা আমরা না এই পার্টগুলোকে নেগলেক্ট করে দিই, নেগলেক্ট করলে চলবে না, এই পার্টগুলো থেকে মেনলি কোশ্চেন থাকে। ঠিক আছে, আচ্ছা রোদের উষ্ণতা গুণাঙ্ক হয়ে গেল। নেক্সট কি আছে? নেক্সট হলো, আচ্ছা রোদ জিনিসটা কি, রোদ জিনিসটা কি, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। বইয়ে দেখবে একটা ক্যালকুলেশন আছে তামার তারের রোদ নির্ণয়, যেখানে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 57 মিটার লম্বা একটা তামার তারের রোদ 1 ওহম হয়। কত বললাম? 57 মিটার লম্বা একটা তামার তারের রোদ 1 ওহম। যেখানে আমরা যখন নর্মালি একটা সার্কিট ব্যবহার করছি, যে কোনো একটা সার্কিট, যে সার্কিটে ধর একটা ব্যাটারি আছে, একটা অ্যামিটার আছে, এভাবে একটা সার্কিট ব্যবহার করলাম, যেটা রোধ, এটা ব্যাটারি, এটা অ্যামিটার, এভাবে। তো এখানটায় এটাকে বলা হচ্ছে কানেক্টিং ওয়্যার। ব্যাটারি থেকে এইটুকুটা হলো কানেক্টিং ওয়্যার, এই ব্যাটারি থেকে এইটুকুটা হলো এর কানেক্টিং ওয়্যার, এখানে থাকলো এইটুকু কানেক্টিং ওয়্যার। তাহলে এই কানেক্টিং ওয়্যারগুলোর রোধ অতি নগণ্য। তাহলে এই রোধ জিনিসটা কি আসলে, এটা প্রশ্ন চলে আসে মাথায়। তো এই রোধ তার মানে কোনো তারের রোধ হিসেবে আমরা ভাববো না, এটা তার মানে কি স্পেশালি বানানো একটা ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আলাদা করে রোধকে বানানো হয়, যেটা এরপরে চ্যাপ্টারে দেখবি, মিটার ব্রিজের যখন চ্যাপ্টারটা আসবে, যখন দেখতে পাবি খুব বেশি রোধযুক্ত তার, যেমন কোন তার যেন থাকে, নাইক্রোম ওয়্যার থাকে, নাইক্রোম ওয়্যারের রোধাঙ্ক যেহেতু অনেক বেশি, তাহলে নাইক্রোম ওয়্যারের, আচ্ছা মিটার ব্রিজে কি নাইক্রোম থাকে? নাইক্রোম থাকে কি শিওর না, আমি দেখে নিছি একটু। তো মিটার ব্রিজের 1 মিটার লম্বা তারের রোধ অনেক বেশি হয়, সেটাকে ব্যবহার করতে পারি, দাম অনেক বেশি। দেখবি স্কুলের টিচাররা ওই তার নিয়ে একটু যদি বেশি খেলাধুলা করি, তার ছিঁড়ে যাবে, গাল দিবে। তো এরকম সিচুয়েশন কারোর সাথে হয়েছে কেন জানি না, তো হয় এরকম। ঠিক আছে, তো অত দামি জিনিস দিয়ে তো রোদ বানানো যাবে না। তারপরে আরেকটা রোদ যেটা হতে পারে, যে এরকম একটা যন্ত্র, যে যন্ত্রের মধ্যে জকি সরিয়ে সরিয়ে, জকি থাকে এখানটায় কানেক্ট করা, জকি সরিয়ে সরিয়ে রোধের মানকে চেঞ্জ করা হয়, যন্ত্রটাকে বলে রিওস্ট্যাট। ঠিক আছে, আরেকটা কি থাকে, আরেকটা থাকে এরকম একটা যন্ত্র, যে যন্ত্রের মধ্যে কি থাকছে, এরকম একটা পাত দেওয়া থাকে, এবং সেই পাতের মধ্যে ফুটা 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 করে রোদ বসানোর জায়গা করা থাকে, এবং সেখানটায় চাবি বসানো থাকে, চাবি উঠিয়ে 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 রোদকে করা হয়, এটাকে বলা হচ্ছে রোদ বাক্স। রোদ বাক্সে হয় কি, রোদ বাক্সের জিনিসটা দেখিয়ে দিই। রোদ বাক্সের মধ্যে এইরকম একটা জায়গা থাকে, যার নিচে এরকম আবেশবিহীন কুণ্ডলী এখানে যুক্ত করা থাকে। আবেশবিহীন কুণ্ডলী কি, পরে বুঝাবো। মানে এমন একটা কুণ্ডলী যার আবেশ নাই, ঠিক আছে, মানে পজিটিভ আর নেগেটিভ আবেশ হয়ে আবেশটাকে নাই করে দেয়। তো এই কুণ্ডলীটার রোধ অনেক বেশি, সেই রোধটা অ্যাড হয়ে যায় রোদ বাক্সের জন্য। তো প্রবলেম কোথায়, এই রোদ বাক্সের যে রোধ, সেটা তোর 1:2:2:5 অনুপাতে থাকে। আর তো এগুলো তোর কি কিভাবে পাল্টায় রোধের মানটা, ওই 1 2 3 4 এই হিসাবে পাল্টাচ্ছে। আর এখানটায় কি হচ্ছে, রোধের মান বের করার কোনো উপায় আমাদের থাকছে না। ঠিক আছে, আর এইগুলো অনেক ওল্ড ইনস্ট্রুমেন্ট, তুই যদি এখন একটা টিভি সার্কিটে এগুলো লাগাতে যাস, তো টিভিটা বিশাল বড় হয়ে যাবে। বা তুই যদি এই তারটাকে লাগাতে যাস, তো টিভিটা বিশাল ঢাবা বড় হয়ে যাবে। কিন্তু তুই এখন তো টিভি ব্যবহার করছিস খুব ছোট্ট একটা ইলেকট্রনিক সার্কিট, তাহলে সেখানটায় রোধ হিসেবে কি থাকে? দেখবি যে কোনো খেলনা গাড়িতে বা যে কোনো রিমোট কন্ট্রোল যে কোনো জিনিসে, বা যে কোনো তোর ক্যালকুলেটারের মধ্যেও দেখতে পাবি, বা টিভি সার্কিটে দেখতে পাবি, এগুলো কিছু থাকে না। এগুলো প্র্যাকটিক্যাল ল্যাবে ইউজ করা হয়, যাতে আমরা ব্যবহার করতে পারি। ওই সমস্ত জায়গাতে রোধ হিসেবে যেটা ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে কার্বন রেজিস্টার। ঠিক আছে, কার্বন রেজিস্টার কিভাবে গঠিত হয় সেটা একদম লাগবে না তোদের। কার্বন রেজিস্টার দেখতে কেমন হয়, কার্বন রেজিস্টার দেখতে একটা ডাম্বেলের মতো শেপ হয়, এইরকম।
যেখানটায় 4টা বলয়ের 4টা কালার থাকে, সেই কালার দেখে আমরা রোধের মানকে ক্যালকুলেট করতে পারি। শর্ট কোশ্চেনে এই অঙ্কগুলো থাকে। এখানে 4টা বলয়কে এ বি সি ডি নামকরণ করা হয়। ঠিক আছে, তাহলে কি করে রোধের মান ক্যালকুলেট করতে পারি এটাই আমাদের এখানে জানতে হবে। এবং আই থিঙ্ক নিটে এটা আউট করে দিয়েছে, কিন্তু লাস্ট 2023-এ এটা থেকে কোশ্চেন ছিল, এটা আউট করে দিয়েছে। এখন কার্বন রেজিস্টার নিটে আউট করে দিয়েছে, মেন্সে আছে। ঠিক আছে, এইচএসে তো অবশ্যই থাকবে। তো কি করে করব, সবচেয়ে ভাইটাল যেটা, নাম্বারিং শুরু হয় 0 থেকে। কার্বন রেজিস্টারের নাম্বারিং শুরু হয় 0 থেকে, এটা ভুলবি না। মানে আমাদের নাম্বারিং আমরা নর্মালি 1 থেকে শুরু করি, তো তার জন্য ভুল হয়ে যায়। 1 থেকে শুরু করে 10 অবধি যাই না, 1 থেকে শুরু করে 10 অবধি যাবো না, 0 থেকে শুরু করে 9 অবধি যাব। ঠিক আছে, এই ভুলটা যেন না হয়। ক্লিয়ার? তাহলে এ বি আর সি এই 3টা রেখার জন্য 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা নাম্বার থাকছে। এই 10টা নাম্বারের জন্য 10টা কালার থাকে। কিভাবে কালারটাকে মনে রাখতে হয়, ব্ল্যাক দিয়ে শুরু, হোয়াইট দিয়ে শেষ, কারণ আমাদের জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, আচ্ছা, ব্ল্যাকের থেকে নিচে তার চেয়ে দুর্বল ব্রাউন। দুর্বল বলতে মানে তার চেয়ে ইন্টেন্সিটি কম কালারের ব্রাউন। আর হোয়াইটের থেকে উপরে তার চেয়ে ইন্টেন্সিটি বেশি বা তার চেয়ে ডিপ কালার গ্রে। হয়ে গেল। মাঝখানে থাকে ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, একটা কোন যেন না থাকে, দাঁড়া, বি বি রয়, গ্রেট ব্রিটেন, হ্যাঁ এটাই থাকে না, ইন্ডিগোই থাকে না, এটা হবে ব্লু। ওই জন্য সন্দেহ হলো আমার। ভেরি গুড ওয়াইফ, বিবি রয়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ। তাহলে এখানে কি আসবে, গ্রিন আসবে, এখানে আসবে ইয়েলো, এখানে থাকবে অরেঞ্জ, আর এখানে থাকবে রেড। তো এইটুকুটা ভিবজিওরই হয়, যেখানে একটাই কালার মিসিং থাকে, সেটা হলো কি, একটা কালার মিসিং থাকছে না, 2টা কালার মিসিং থাকতে যাচ্ছে। ভি আই নাই, বি জি ওয়াই ও আর, হ্যাঁ একটাই কালার মিসিং থাকছে, ভি আই বি জি ওয়াই ও আর। 7টা কালার না, ভি আই বি, ও 6টা আছে না, আচ্ছা তাহলে ঠিকই আছে। আমি চোখে কম দেখছি, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টাই আছে, সত্যি চোখে কম দেখছি। যাই হোক, আর ডি যে পটিটা, তার জন্য 3টা কালার থাকে। একটা হলো সোনালি, একটা হলো রূপালি, একটা হলো নো কালার, মানে দামি থেকে কম দামি, এভাবে বলেছিলাম ব্যাপারটাকে মনে রাখতে। তো সোনালিটাকে বোঝায় কি, টলারেন্স, 5% টলারেন্স। রূপালিটা হলো 10% টলারেন্স। আর নো কালারে মানে 4 নম্বর ব্যান্ডটা থাকলোই না, 20% টলারেন্স। ঠিক আছে, এবার যে কোনো 4টা র্যান্ডম কালার ধরে নে। ঠিক আছে, কি কি ধরবি ওর দিকে না তাকিয়ে, নিজের ইচ্ছা মতো। গ্রিন, প্রথম কালার গ্রিন ধর, প্রথম কালার গ্রিন, তারপরে কালার ব্লু, চল তারপরটা ব্লু, তারপরটা হ্যাঁ লাল, আচ্ছা লাল, তারপরটা ইয়েলো হবে না, তারপরটা ওই 4টা, ওই 3টার মধ্যে হতে হবে, তারপরটা সোনালি হতে হবে বা রূপালি হতে হবে। ধর রূপালি করছি, সোনালি, আচ্ছা ধর সোনালি, সোনালি মানে গোল্ডেন। ঠিক আছে, কিভাবে করতে হয় দেখ, এ বি পাশাপাশি বসে, 10 টু দি পাওয়ার সি হয়। এ বি পাশাপাশি বসে মানে গুণ হয় না, কিন্তু পাশাপাশি লেখা হয়। তাহলে গ্রিন ব্লু, গ্রিন কোনটা 5, ব্লু কোনটা 6, মানে 56।
ইন্টু 10⁻⁶, সি মানে 2, মানে 560 প্লাস মাইনাস 5%। তাহলে 560 না 5600 প্লাস মাইনাস 5%, তাহলে 5600 ওহম প্লাস মাইনাস 5% জিনিসটা কি? এই 5 দিয়ে ক্যালকুলেশন করতে ইচ্ছা করছে না, রূপালী করে এটাকে, রূপালী না, একদম না, রূপালী 10%, আমার বলতে সুবিধা হবে। তাহলে কি প্লাস মাইনাস কত হচ্ছে? 10%। তো কথাটার মানে কি, রোধের রেঞ্জ বোঝায় এটা প্লাস মাইনাস 10%টা। তার মানে কি 5600 তার 10% কত? 10/100, 0000, মানে 560। এই 560 এর থেকে কম, তাহলে কত হচ্ছে? 5600 থেকে 560 বাদ দে, 5040। তাহলে 5040 থেকে এর সঙ্গে 560 যোগ কর, 6160। ঠিক বললাম? 6160 ওহম। এর মধ্যে ওই রোধটা ভ্যারি করবে, ঠিক আছে? রোধের মানটা এদের অ্যাভারেজ একটা মান হবে, যেহেতু টলারেন্স 10% দিয়েছে। দেখ, এইটা বের করা খুব সোজা। এই প্লাস মাইনাস 10%টা বুঝতে পারে না অনেকে, যেটা কি বলতে চেয়েছে। তুই এটা যেটা কি দরজা ভেঙে পড়ে গেল? না, ও সাইকেল পড়লো, যা তুলে আয়। তোরই তো যদি পড়তে পারে। যা যা যা। আচ্ছা হলো, বুঝতে পারলি টলারেন্স মানে কি? নেক্সট চলে আসি। নেক্সট হলো গিয়া, আই থাম, নেক্সট টপিক হলো ব্যাটারি। ব্যাটারি সংক্রান্ত যত কিছু। আচ্ছা ঠিক আছে, নেক্সট হলো ব্যাটারি সংক্রান্ত সব কিছু। যে কোনো একটা ব্যাটারিকে খুব সিম্পলি যদি দেখা হয়, সবচেয়ে সিম্পল ব্যাটারি হলো ভোল্টামিটার, জানিস? যার মধ্যে থাকে একটা অ্যানোড আর একটা ক্যাথোড। তো এখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো থাকে না, সেটা অটোমেটিক্যালি ভেঙে গিয়ে অ্যানোডে পজিটিভ তৈরি করে রাখে, আর ক্যাথোডে নেগেটিভ তৈরি করে রাখে। কথাটা বুঝলি? মানে এখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সেটা অ্যানোড থেকে ইলেকট্রন নেয় এবং ক্যাথোডে ইলেকট্রন দান করে, ফলে অ্যানোডটা পজিটিভ হয়ে থাকে, ক্যাথোডটা নেগেটিভ হয়ে থাকে। এই অবস্থায় অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যে বিভব প্রবণতার সৃষ্টি হয় তার লাগাইনি, তখন সেটা হলো ইএমএফ। বুঝতে পারলি? তার না লাগানো অবস্থায় ব্যাটারির দুই প্রান্তে যে বিভব প্রভেদ, সেটাকে কি বলবো? ইএমএফ। তাহলে এই ইএমএফটার মান কত হবে? এবার তুই যদি বর্তনীকে কানেক্ট করে দিস, এখানে একটা আর রোধ বাইরে থেকে যুক্ত করে দিলাম, আর, তাহলে কত হবে? একটা কারেন্ট এটা দিয়ে ফ্লো করবে, আর তড়িৎ প্রবাহের সুষমতা বলছে এখান দিয়েও কারেন্টটা ফ্লো করবে, না সার্কিট কমপ্লিট হবে না। এবার এখানটায় তো একটা আভ্যন্তরীণ রোধ তৈরি হবে। কেন? দেখ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মেটালের মতো বাধা দেবে না ঠিকই, কিন্তু আয়ন পরিবহনে সেখানেও তো একটা বাধা আসবে, সেই বাধাটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে বর্তনীতে বহিস্থ রোধ থাকে আর আভ্যন্তরীণ রোধ থাকে। বহিস্থ রোধটা বহির্বর্তনী রোধ, আভ্যন্তরীণ রোধটা অন্তর্বর্তনী রোধ। তাহলে যেটা বাইরে দেখতে পাবো, মানে এটাকে যদি তুই রিপ্লেস করিস, ছবিটা হবে এরকম। খুব সিম্পলি ছবিটা হবে এরকম। তাহলে এইটুকুটা আমরা আঁকছি যেটা, সেটাই হলো ব্যাটারিটা। তাহলে এই জায়গাটা হলো সেই অ্যানোডের মাথা, এই জায়গাটা হলো সেই ক্যাথোডের মাথা, এই অ্যানোড এই ক্যাথোড। বাইরেটা আমরা দেখতে পাই, এইটা আমাদের বহির্বর্তনী, আর এইটা পুরোপুরি আমাদের ভিজিবিলিটি বাইরে থাকছে, এটা হলো অন্তর্বর্তনী। ক্লিয়ার? তাহলে ইএমএফ ইকুয়াল টু কত হচ্ছে? বহির্বর্তনীতে একটা বিভব প্রভেদ তৈরি হবে ভি, আর অন্তর্বর্তনীতে একটা বিভব প্রভেদ তৈরি হবে ছোট ভি। ঠিক আছে? এবার এটা আমরা কোনো কাজে লাগাতে পারি না, যেহেতু আমরা এখানে
এই ভোল্টেজটা ব্যাটারির মধ্যে তোর হারিয়ে যাচ্ছে বলতে পারিস। কিন্তু এই রোধের মধ্যে যে বিভব প্রভেদ আসছে সেটা কোথায় কাজে লাগছে? সেটা দিয়ে বাল্ব জ্বলছে, সেটা দিয়ে ফ্যান চলছে, সেটা দিয়ে তো টিভি চলছে, সেটা দিয়ে সব কিছু হচ্ছে। তাহলে এই ভোল্টেজকে আমরা কার্যকরী ভোল্টেজ বলবো, আর এই ভোল্টেজকে আমরা নষ্ট ভোল্টেজ বলবো। কিন্তু যেহেতু শক্তি থেকে সব ব্যাপারটা আসছে, তার মানে কি দুটো ভোল্টেজই আসছে এই মোট যে বিভব প্রভেদ তৈরি হয়েছে তার লাগানোর আগে সেখান থেকে, সেটাকে ওই জন্য বলা হচ্ছে ইএমএফ। দুটো অংশ, একটা বহিস্থ বিভব প্রভেদ, একটা আভ্যন্তরীণ বিভব প্রভেদ। ক্লিয়ার? তাহলে ইএমএফ ইকুয়াল টু কত হলো? আই ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। তাহলে ইএমএফ ইকুয়াল টু হবে আই ইন্টু আর প্লাস ছোট আর। বাস, এখানে আর কিছু বোঝানোর নাই, এখানে এইটুকুই মেন বোঝানোর। ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলতে পারিস যে ভোল্টমিটার কখনই ইএমএফকে মাপতে পারে না। কেন? তুই যখনই একটা ব্যাটারির সঙ্গে ভোল্টমিটার কানেক্ট করবি ইএমএফকে মাপার জন্য, তো অলরেডি ওটা একটা সার্কিটই তৈরি হলো। আর সার্কিট তৈরি হওয়া মানে কারেন্ট ফ্লো হওয়া। কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি? আর অ্যাক্টিভ হয়ে গেল। আর অ্যাক্টিভ হয়ে গেল মানে কি? স্মল ভি এখানে তৈরি হয়ে গেল। তাহলে স্মল ভি তৈরি হলে কখনোই ইএমএফ থাকলো না। তুই যেটা মাপবি সেটা ভোল্টেজকেই মাপবি। তাহলে ভোল্টমিটার মাপে কাকে? ভোল্টেজকে মাপে। তাহলে ইএমএফ কখন মাপবো? ইএমএফ মাপতে গেলে টেকনিক্যালি এই ব্যাটারির কারেন্টটাকে জিরো করতে হবে, যেটা করতে পারে পোটেনশিওমিটার। তুলনা করে এমন একটা ব্যাটারি এখানে লাগানো হবে পোটেনশিওমিটারের মাধ্যমে, যেটা এই ব্যাটারির সঙ্গে তুলনীয় হয়ে যাবে। ফলে দুটো জায়গার ব্যাটারি তুলনা হয়ে কারেন্টটাকে জিরো করে দিয়ে আমরা কি করব? আমরা এখানটায় ভোল্টেজটাকে মাপতে পারবো, ইএমএফটাকে মাপতে পারবো। এই কাজটা পোটেনশিওমিটার ছাড়া কেউ করতে পারে না। ঠিক আছে? পরে দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে একটা কোশ্চেন আসে যে কখন ইএমএফ এর মানের থেকে ভোল্টেজের মানটা বেশি হয়। এখানে কি দেখতে পাচ্ছি? ইএমএফটা মানটা বড়, ভোল্টেজের মানটা ছোট। চার্জিংয়ের সময়, ডিউরিং চার্জিং কি হয়? ইএমএফ ছোট হয়, ভোল্টেজ বড় হয়। বুঝে গেছিস কি বললাম? আচ্ছা, নেক্সট, এখানে আর কিছু বলার নাই। এবার চলে এসেছি কোষের সার্কিটগুলোতে, মানে কোষের সমবায়। একটা কি? কোষের শ্রেণী সমবায়। তাহলে সবগুলো একই মানের ইএমএফ ধরা হয়, সবগুলোর একই মানের আভ্যন্তরীণ রোধ ধরা হয়। এখানটায় বহিস্থ রোধ আর থাকে। তাহলে কারেন্টের মানটা কত হয়? টোটাল ইএমএফ বাই টোটাল রোধ। টোটাল ইএমএফ কত হবে? মোট ব্যাটারি এনই, মোট রোধ আর প্লাস এনআর। ঠিক আছে? যদি বহিস্থ রোধটা অনেক বড় হয়, যদি বহিস্থ রোধটা অনেক বড় হয়, আভ্যন্তরীণ রোধগুলোর থেকে অনেক বড়, তখন কি হবে? এন সংখ্যক ব্যাটারি যে কাজে লাগানো হয়েছে সেটা কাজে লাগবে। কেন? এই টার্মটাকে আউট করে দেব। ঠিক আছে? কিন্তু যদি বহিস্থ রোধটা অনেক ছোট হয়, ব্যাটারির রোধ থেকে অনেক বেশি, তখন কি হবে? এই রোধটাই বাদ হয়ে যাবে। তখন কি হবে? এন বাই এন কেটে গেল। তখন কারেন্টটা আমরা একটা ব্যাটারির জন্য পাবো, সব ব্যাটারির এফেক্ট এখানে বাদ হয়ে যাবে, একটা ব্যাটারির এফেক্ট পাবো। বুঝে গেছিস? আচ্ছা, নেক্সট, এখানে আরেকটা জিনিস করা হয়। যদি একটা ব্যাটারিকে উল্টানো হয়, একটা ব্যাটারি উল্টালে দুটো ব্যাটারি বাদ হয়, কারণ একটা ব্যাটারি তার পাশের ব্যাটারিকে ক্যান্সেল আউট করবে। তাহলে একটা ব্যাটারি উল্টানো হলে কী হবে? আয়ের মানটা হবে এন মাইনাস টু ই, রোধ কিন্তু উল্টালে একই থাকে, আর প্লাস এনআর হয়ে যাবে। হলো? ছোট 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 করে প্রচুর কোশ্চেন আছে এই চ্যাপ্টারটায়, ভেবে দেখ। মানে এখানে কিন্তু প্রচুর টপিক আছে। সেই জন্য গত 3-4 বছরে এই চ্যাপ্টার থেকে নিটে 4-5টা করে কোশ্চেন এসছে। তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এইচএসের জন্য ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট, এবার হলো প্যারালাল সার্কিট। কি করা হচ্ছে? এই ব্যাটারি, এই ব্যাটারি, এই ব্যাটারি, ওখানে এন সংখ্যক ব্যাটারি থাকে, এখানে এম সংখ্যক ব্যাটারি থাকে। এম আর এন এর মধ্যে পার্থক্যটা কেন করা হয়? কারণ এরপরে যখন মিশ্র সমবায় করা হবে, দুটো যদি এন করা হয়, তার ব্যাপারটা
ওই স্কোয়ার ম্যাট্রিক্সের মতো হয়ে যাবে, এন ক্রস এন। এন ক্রস এন করার উদ্দেশ্য না তো, শ্রেণীতে যা ইচ্ছা তাই থাকতে পারে, রোটাও যতগুলো ইচ্ছা হতে পারে। মানে শ্রেণীতে 10টা থাকলো, রোতে 2টা থাকলো, হতেই পারে। কিন্তু দুইটাই যদি এন বলিস, এখানেও 10টা ওখানেও 10টা হতেই হবে। কে বলেছে এরকম হওয়ার জন্য? সেই জন্য এখানে এন ধরা হচ্ছে, এটাকে এন ধরা হচ্ছে। ভুলবি না, এই পয়েন্টগুলো ভুলে যায় মানুষ, ঠিক আছে? আচ্ছা, প্যারালালে ইএমএফ সেম থাকে জানিস, তার মানে এখানে কারেন্টের মানটা কি হবে? ই বাই বাইরেটা আর, আর প্লাস সবগুলো ছোট আর আছে না, দুটা রোধের প্যারালাল, দুটো সমমানের রোধের প্যারালাল আর বাই 2, তিনটা সমমানের রোধের প্যারালাল আর বাই 3, 4টা হলে আর বাই 4, এম সংখ্যক করলে আর বাই এম, তাহলে কত হবে? আর প্লাস স্মল আর বাই এম। এটা হলো কারেন্টের মান। আচ্ছা, এখানটাতেও বাইরের রোধ যদি অনেক বড় হয়, বাইরের রোধ যদি অনেক বড় হয়, তাহলে এই টার্মটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে ঠিক উল্টা এফেক্ট পাবো। তাহলে একটা ব্যাটারির প্রভাব পাবো। আর বাইরের রোধটা যদি অনেক ছোট হয়, তাহলে কি হচ্ছে? এই রোধটা বাদ হয়ে যাচ্ছে, তখন সবগুলো ব্যাটারির জন্য তড়িৎ প্রভাব পাবো। এবার তোর হাতে কোনটা আছে, বাইরের রোধ না ভেতরের রোধ? আভ্যন্তরীণ রোধটা তোর হাতে না বাইরের রোধটা তোর হাতে? কোনটা তুই চেঞ্জ করতে পারছিস? বাইরের রোধটা। তাহলে ভেবে দেখ, তোর কাছে যদি বাইরের রোধটা অনেক কম হয় এবং তোকে 10টা ব্যাটারি দেওয়া হয়, তোকে 10টা ব্যাটারির কারেন্ট তোকে নিতে হবে, কিন্তু তোর বাহ্যিক রোধ অনেক কম, তখন তুই প্যারালাল সার্কিটকে প্রেফার করবি। আর তোর যদি বহিস্থ রোধ অনেক বড় হয়, তখনও তুই 10টা ব্যাটারিকে কানেক্ট করে 10টা ব্যাটারি কারেন্ট পেতে চাস, তখন তুই শ্রেণীকে প্রেফার করবি। বোঝা গেল কথা? নেক্সট হলো মিশ্র সমবায়। মিশ্র সমবায় কী করা হচ্ছে? এই সবগুলো কম্বিনেশনকে একসঙ্গে জুড়ে দেওয়া হলো। ওই এবার এটাকে বাইরের রোধের সাথে যুক্ত করে দেওয়া হলো। কারেন্টের মানটা কি হবে? কারেন্টের মানটা প্রত্যেকটা ব্রাঞ্চে এনই করে আছে, তো প্যারালালে এনইটাই উপরে থাকবে। তাহলে উপরে কত হলো? এনই। নিচে কত হবে? আর প্লাস, এই ব্রাঞ্চে মোট রোধ এনআর, এখানে এনআর, এখানে ডট ডট সবগুলোতে এনআর। কি হয়েছিল? যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ হয়ে গেছিল, তাহলে আর প্লাস এনআর বাই এম হয়েছিল। ঠিক আছে? তো এখানটায় বের করতে বলে আইম্যাক্স হওয়ার শর্ত কী এবং আইম্যাক্স কখন হবে, এটা এই চ্যাপ্টারে বলতে পারিস সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে একটা এইচএসে। ঠিক আছে? এইচএসে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে এটা। বর্তনীর ব্যাটারির মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত নির্ণয় করো, সর্বোচ্চ প্রবাহের মান নির্ণয় করো, আর তারপর আগের কোশ্চেন হলো প্রবাহমাত্রার মান নির্ণয় করো। 3 নম্বরের কোশ্চেন থাকে এটা। ঠিক আছে? খুব ভালো মতো করে রাখবে এটা। আচ্ছা, করবো কিভাবে? বাচ্চাদের মতো, মানে এটা সত্যি বাচ্চাদের মতো ক্যালকুলেশন। কি হবে? I ইকুয়াল টু MNE বাই MR প্লাস NR। পরের লাইন MNE রুট MR মাইনাস রুট NR তার হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার MNRR। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ভেঙে দিলাম, হলো। এবার আইটা ম্যাক্স হতে গেলে এই টার্মটা হতে হবে কত? 0। তাহলে রুট MR ইকুয়াল টু রুট NR যদি হয়, তাহলে আইটা হবে ম্যাক্স। তার মানে MR ইকুয়াল টু যদি NR হয়, তাহলে R ইকুয়াল টু যদি NR বাই M হয়, তাহলে হবে কি? কারেন্টের মানটা সর্বোচ্চ। কনসেপ্ট দিয়ে ভাব, মোট আভ্যন্তরীণ রোধ যদি মোট বহিস্থ রোধের সাথে সমান হয়,
মানে বাইরের রোধ আর ভেতরের যদি সমান হয় তখন বর্তনীতে কারেন্ট হবে সর্বোচ্চ। এটা হলো অঙ্কটার কনসেপ্ট, ঠিক আছে। আর আইম্যাক্সের মান কত হবে? আইম্যাক্সের মান হবে, কোথায় মান বসি বলতো? এখানে মান বসাবি, mne/2mr, কেটে গেল, তাহলে ne/2r, অথবা mne/2nr, nn কেটে গেল, তাহলে কত হলো? me/2r। এটা কত? ne/2r হলো। আচ্ছা, একটা কথা বলি, তুই জানিস যে এটা ভুল লিখেছি আমার, হ্যাঁ, তুই জানিস যে সম্পর্কটা কি হয়, mr = nr। মানে সমবায়ে যখন কি বলে, বর্তনীতে কারেন্ট সর্বোচ্চ হওয়া শর্ত কি, mr = nr, ঠিক আছে। মিটালাম আমি এটাকে, সব মিটিয়ে দিলাম, শুধু তোর কাছে সার্কিট পড়ে আছে এবং তোর কাছে মাথায় একটা ভাবনা পড়ে আছে যে হ্যাঁ, mr = nr হলে বর্তনীতে কারেন্ট সর্বোচ্চ হবে। এবার তোর কাছে মাথায় আসবে এটা যে স্যার mr = nr নাকি mr = nr, ঠিক আছে। এটা হবে প্রবলেম। সেই জন্য আমি বলবো এটা মনে রাখবি না, এখনই যেটা বললাম সেটা মনে রাখবি। কি মনে রাখবি? বহিস্থ রোধ = মোট আভ্যন্তরীণ রোধ। ওটা যদি মনে রাখিস এই কনফিউশনে জীবনও পড়বি না। কি বললাম? r = nr/m, এটা মনে রাখ। একসঙ্গে দুটো চ্যাপ্টারে কাজ করবে। পাওয়ারের চ্যাপ্টারে সর্বোচ্চ পাওয়ারের শর্ত এটাই, বহিস্থ রোধ = আভ্যন্তরীণ রোধ হলে বর্তনীতে পাওয়ারের মান সর্বোচ্চ হবে। ইলেকট্রিসিটি থেকে সবচেয়ে বেশি আসা দুটো কোশ্চেনের মধ্যে এই দুটো কোশ্চেন পড়ে। একটা হলো বর্তনীতে সর্বোচ্চ পাওয়ারের শর্ত নির্ণয়, সর্বোচ্চ পাওয়ারের মান নির্ণয়, আর একটা সর্বোচ্চ প্রবাহের শর্ত নির্ণয়, সর্বোচ্চ প্রবাহের মান নির্ণয়। এই দুটো কোশ্চেন খুব আছে, আর দুটো কোশ্চেনের উত্তর সেম। উত্তর সেম বলতে কি কোশ্চেন বললাম? বহিস্থ রোধ = আভ্যন্তরীণ রোধ সমান হবে, ঠিক আছে। তুই ভেবে দেখ, পাওয়ারের চ্যাপ্টারে যখন ক্যালকুলেশনটা করা হবে ওখানে একটা রোধ নিয়ে কাজ করা হবে আর একটা ব্যাটারি নিয়ে কাজ করা হবে, তাহলে m আর n এর মান কত? 1 বসিয়ে দে, ক্যাপিটাল R = স্মল r, দেখো ওই শর্তের সঙ্গে ম্যাচ করে গেল, ঠিক আছে। একে বলে কনসেপ্ট দিয়ে পড়া, ক্লিয়ার? আচ্ছা, তো এটা দিয়ে যদি পড়িস তাহলে তুই বুঝতে পারবি যে এটা কোনোদিন হবে না, এটাই সবসময় হবে, ঠিক আছে। এই কনফিউশনটা এভাবে দূর করতে পারিস। আচ্ছা, নেক্সট টপিক কি? নেক্সট টপিক হলো ওই যে কারেন্ট ফ্লো করবে জলের মতো পাইপের মধ্যে দিয়ে, কি যেন বলে, ফ্রি ইলেকট্রন থিওরি। হ্যাঁ, ওটা ওই জলের মধ্যে দিয়ে, পাইপের মধ্যে দিয়ে জলপ্রবাহের সঙ্গে তুলনীয়, ওই জন্য হাইড্রোস্ট্যাটিক্সের সঙ্গে এই জায়গাটাতে মিল পাওয়া যায়। হাইড্রোস্ট্যাটিক্সের যে ফর্মুলাগুলো ভ্যালিড, সেই ফর্মুলাগুলো এখানেও ভ্যালিড, ঠিক আছে। মানে পয়জলিস ইকুয়েশন, বার্নৌলিস ইকুয়েশন, এই সব জিনিসগুলো তুই এখানে অ্যাপ্লাই করতে পারবি। তারপরে এরিয়া কমে লেগে স্পিড বেড়ে যাবে, এগুলো নিয়ে হায়ার লেভেল অঙ্কগুলো থাকে। একটা তারের দৈর্ঘ্য পাতলা করে দিবি, সেখানে কারেন্ট বেড়ে যাবে, যদি কারেন্টটা যাচ্ছিল হয়, এগুলো অঙ্ক তোদের লাগবে না, এইচএসে লাগবে না। আচ্ছা, কি ছিল? একটা তারের একটা অংশ নেওয়া হলো, সেই তারের অংশটা সেখানটায় প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, তাহলে এন কি? সংখ্যা ঘনত্ব। আচ্ছা, ইলেকট্রনগুলো ধর এদিকে প্রবাহিত হচ্ছে, কি বেগে প্রবাহিত হচ্ছে? ওই বেগটা হলো ড্রিফট ভেলোসিটি, ভিডি। কাকে বলে ড্রিফট ভেলোসিটি? এটা না, ড্রিফট ভেলোসিটিকে তুই এরকম ভাবতে পারিস যে কোনো একটা মিছিল যাচ্ছে, তো মিছিলের মধ্যে সবাই নাচানাচি করছে, তো যারা নাচানাচি করছে তাদের গতিবেগ তো বিভিন্ন, ঠিক আছে। তারা একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, এদিক ওদিক করছে, যা ইচ্ছা তাই করছে, কিন্তু ওভারঅল মিছিলটা, মানে মিছিল বলতে কিন্তু ওই পতাকা নিয়ে তোর ওই ইয়ের র্যালি না,
মানে বইমেলার মিছিল বা তোর আরজিকর মিছিল, সেগুলো মিছিলের কথা আমি বলছি না, বিসর্জনের মিছিলের কথা বলছি, যেখানে সবাই নাচতে নাচতে যায়। বা তুই মহরমের মিছিলের কথা বলছি, যেখানে সবাই নাচতে নাচতে যায়, তাজিয়া করতে করতে যাচ্ছে, এরকম ব্যাপার, ঠিক আছে? তো সেখানটা কী হচ্ছে, সবার গতিবেগ আলাদা, সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে, বাট ওভারঅল টোটাল সিস্টেমটা আস্তে 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 এগিয়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে এগিয়ে যাওয়াটা, এই আস্তে আস্তে এগিয়ে যাওয়াটা এটাকে বলা হচ্ছে ড্রিপ ভেলোসিটি। বুঝতে পারলি কথা? তাহলে ভিডিটা হলো ওই ড্রিপ ভেলোসিটির ভ্যালু, ঠিক আছে? আচ্ছা বলতো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে অ্যাপ্লাই করতে হবে? ইলেকট্রন যদি ওদিকে যায়, অপোজিট দিক দিয়ে অ্যাপ্লাই করতে হবে না? তাহলে এদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে, তার জন্য ইলেকট্রনের ড্রিপ ভেলোসিটি ওদিকে হয়েছে। কারেন্টটা কোন দিকে হবে? ইলেকট্রন ফ্লোয়ের উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়, জানি আমরা। আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে কারেন্টের মানটা কত হবে, সেটা বের করতে হবে, ঠিক আছে? এটার এরিয়াটা হলো এ, ধর কোনো একটা ক্ষেত্রফল এটা, সেই ক্ষেত্রফল থেকে এল দূরত্বের কোনো একটা ক্ষেত্রফল ধরে নিলাম, এখানটায় এল দূরত্বের একটা ক্ষেত্রফল ধরে নিলাম। তাহলে ধরি টি সময়ে ইলেকট্রনগুলি এল দূরত্ব যায়, অতএব একক সময়ে ইলেকট্রনগুলি এল বাই টি দূরত্ব যাবে, তাহলে ভিডির মানটা কত হবে? এল বাই টি হবে, ঠিক আছে? আচ্ছা এখন প্রশ্ন হলো কতগুলো ইলেকট্রন যায়, সেটা একটা প্রশ্ন। আচ্ছা সেটা কি করে বের করব? এই জায়গাটার আয়তন কত? এই জায়গাটার আয়তন হলো ভি ইকুয়াল টু এরিয়া ইন্টু লেন্থ, হয়ে গেল। সংখ্যা ঘনত্ব কত? এন। তাহলে এই আয়তনে থাকা মোট ইলেকট্রন সংখ্যা সেটা কত? এন এ এল, হয়ে গেল। অতএব মোট আধানের মান কত? এন এন ই এ এল, হয়েছে? মোট আধান পেয়ে গেলাম না? কারেন্ট মানে কি? মোট আধান বাই মোট সময়, তাহলে কত হলো? এন ই এ এল বাই টি, এল বাই টি মানে কি? ভিডি, হয়ে গেল আই ইকুয়াল টু এন ই এ ভিডি, ঠিক আছে? এবার যে কথাটা বলেছিলাম সেই কথাটা মিলল কিনা সেটা একটু লক্ষ্য কর। যদি তুই মান বসাস, ইলেকট্রনের মান নেগেটিভ হবে, তাহলে আয়ের মানটা ভিডির অপোজিটে, ঠিক আছে? তো এটাকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করিস, তাহলে আই বাই এ মানে যে ভেক্টর হয়, জানিস কি? প্রবাহ ঘনত্ব ভেক্টর জে। তাহলে জে দিয়ে যদি প্রকাশ করি, জে ভেক্টর ইকুয়াল টু এন ই ভিডি। এবার তুই মান বসিয়ে দে, ইলেকট্রন মানের জন্য ডিরেকশন হবে নেগেটিভ। তাহলে এটা একটা রেজাল্ট পেলাম, যেটা কি প্রকাশ করছে? ড্রিপ ভেলোসিটি যেদিকে, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। তাহলে এই চ্যাপ্টারে যা যা পড়েছি সব কিছু এখান থেকে বেরিয়ে আসবে, হলো? আচ্ছা নেক্সট কি? এটারই সেকেন্ড ক্যালকুলেশন, এটা ফার্স্ট ক্যালকুলেশন, এটারই সেকেন্ড ক্যালকুলেশনে আসছি, এই থিওরির সেকেন্ড ক্যালকুলেশন। সেটা কি? এখানটা একটা তুলনা করা হয় যে ভিডির মানটা এতটাই ছোট যে ইলেকট্রন 80 সেকেন্ডে 1 সেন্টিমিটার যায়। ওটা জাস্ট মুখে বলে দিলাম, 80 সেকেন্ডে 1 সেন্টিমিটার। তার মানে আমাদের যে একটা প্রাক্তন ধারণা ছিল ইলেকট্রন ফ্লো করা মানে তড়িৎ প্রবাহ, ওটা টোটালি ভুল। কারণ ভেবে দেখ ইলেকট্রনের সাইজ কতটুকু, অতটুকু সাইজে ইলেকট্রন 80 সেকেন্ডে যে 1 সেন্টিমিটার যাচ্ছে, ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু বিশাল কাজ করছে ইলেকট্রন। কতটুকু ইলেকট্রন বলতো? প্রোটন 10⁻⁻15 মিটারে থাকে, তারও 1836 গুণ কম, তা 10⁻18 মিটার রেঞ্জে থাকে ইলেকট্রন। অত ছোট একটা জিনিস
যে 1 সেন্টিমিটার যাচ্ছে, তো তার কাছে একটা বিশাল দূরত্ব ট্রাভেল করছে 1 সেন্টিমিটার টাইমে, মানে 80 সেকেন্ডে। হেভি স্পিডে যাচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু খুব স্লো যাচ্ছে না, আমাদের কাছে ওটা স্লো ভেলোসিটি, ইলেকট্রনের কাছে কিন্তু হেভি ভেলোসিটি। ঠিক আছে, এটা ভাবিস না যে ইলেকট্রন খুব স্লো যাচ্ছে, ইলেকট্রন খুব তাড়াতাড়ি যাচ্ছে। কিন্তু সুইচ অন করলে হঠাৎ করে লাইন জ্বলে যায়, তার মানে কি কারেন্ট লাইটের স্পিডে চলে। তার মানে কারেন্ট ফ্লো মানে ইলেকট্রন ফ্লো নয়। কারেন্ট ফ্লো মানে ফ্লো অফ চার্জ বলতে পারি, বাট ফ্লো অফ ইলেকট্রন নয়। ইলেকট্রনটা কি কন্ডাক্টর হিসেবে কাজ করে, যেটা কন্ডাকশন করে। কন্ডাক্টর মানে কি, যে কিছুকে বহন করে নিয়ে যায়, মানে যে ভাবনাটা কাজ করে যে ইলেকট্রন যাচ্ছে বলে তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই ভাবনাটার মানে কি, ইলেকট্রন কারেন্টকে ধরে নিয়ে চলে গেল, ওটা পরিচলনকে বোঝায়, পরিবহনকে বোঝায় না। পরিবহন মানে কি, ওর উপর দিয়ে ওর উপর ভর করে পরিবাহিত হচ্ছে। ওই বাহুবলী সিনেমাতে যেমন দেখেছিল বাহুবলী মোষের উপর দিয়ে দৌড়াচ্ছে, বা ক্রিস সিনেমাতে যেমন দেখিয়েছিল ক্রিস গাড়ির উপর দিয়ে দৌড়াচ্ছে। তো ওই গাড়িগুলো বা মোষগুলো ওগুলো ইলেকট্রন, আর এই যে ক্রিস দৌড়াচ্ছে বা বাহুবলী দৌড়াচ্ছে, এটা হলো তড়িৎ প্রবাহ। বা একটা নদী, জল খুব স্লোলি চলছে, তার মধ্যে দিয়ে একটা স্পিড বোট খুব স্পিডে চলে যাচ্ছে, তো খুব স্পিডে চলে যাওয়ার যে স্পিড বোট, ওটা হলো তো তড়িৎ প্রবাহ। আর জলের ফ্লোটা কি, জাস্ট ইলেকট্রনের নর্মাল একটা গতি। বোঝা গেল কথা? তাহলে ইলেকট্রনের মানে কারেন্ট ফ্লোটা কি, অ্যাকচুয়ালি ফ্লো অফ এনার্জি, নট ফ্লো অফ ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এবার ইলেকট্রনটা কি দেখালাম এখানটায়, যে এই যে তারটা, সেই তারের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ইলেকট্রনটা একটা ধ্রুবক বেগ নিয়ে চলছে, তাকে বলা হচ্ছে ডিপ ভেলোসিটি। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্সে সব কনসেপ্ট তাহলে ভুল? ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কি পড়েছিলাম? ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ই পরিমাণ ফোর্স কাজ করবে, তার জন্য ত্বরণ হবে ই/m। তাহলে ইলেকট্রনের বেগ কি, ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত একটা বেগ হওয়া উচিত, সেটা না হয়ে দেখতে পাচ্ছি ইলেকট্রন ধ্রুবক বেগে চলছে। তো ব্যাপারটা হচ্ছে কি করে, চলে আয় টার্মিনাল ভেলোসিটি কনসেপ্টে। ভিসকোসিটিতে যে টার্মিনাল ভেলোসিটি হয়, সেই টার্মিনাল ভেলোসিটি কনসেপ্ট এখানটা নিয়ে চলে, তোর উত্তর মিলে যাবে। কী ছিল, একটা ভিসকাস মিডিয়ামে যদি একটা বস্তুকে ফেলে দিই, প্রথমে তার ত্বরণ থাকবে, ধীরে ধীরে সেই ত্বরণটা মিডিয়ামের ভিসকোসিটির জন্য কমে 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 ত্বরণ শূন্য হয়ে যায়। তারপর কি হয়, সে একটা ধ্রুবক বেগ নিয়ে চলতে থাকে। বৃষ্টির ফোঁটার বেগ ধ্রুবক হয় কেন, তার যা ব্যাখ্যা, এখানে ইলেকট্রনের বেগ ধ্রুবক হয় কেন, তার সেম ব্যাখ্যা। সোজা কথায় বিষয়টা কি, এখানটায় হলো যে অণুগুলো থাকে, সেই অণুগুলো ইলেকট্রনের গতিপথে বাধা সৃষ্টি করে, অণু পরমাণুগুলো ইলেকট্রনের গতিপথে বাধা সৃষ্টি করে, এক কথায়। তাহলে সেই বাধার মান বাড়তে থাকে, কত, বেগের মান বাড়ার সাথে সাথে। ঠিক আছে, তার মানে ধর ফোর্সটা ইর ফোর্সটা এত, প্রথমে বেগ কম বাধা কম, ফোর্সটা এত, বেগ বাড়লো বাধা বাড়লো, ফোর্সটা এত, বেগ বাড়লো আরও বাধা বাড়লো, ফোর্সটা এত, বেগ বাড়লো আরও বাধা বাড়লো। এমন সময় দেখা গেল কি, এই ফোর্স আর এই বাধাটা সমান হয়ে গেল। যে মুহূর্তে ফোর্স আর বাধাটা ইকুয়াল হয়ে গেল, সেই সময় যে বেগটা হয়, সেই বেগটা হলো ডিপ ভেলোসিটি। আমি খুব শর্টে বললাম কিন্তু, ঠিক আছে, কারণ ওই টার্মিনাল ভেলোসিটি কনসেপ্ট নিয়ে ভাববি, ডিটেলস পড়িয়েছি আমি আগে। তাহলে ই কি হবে, কে ইন্টু ভিডি হবে। তাহলে ভিডি কত হবে, ই কে হবে। তাহলে ভিডি ইকুয়াল টু কত হচ্ছে, ই/কে ইন্টু ই। এটা আরেকটা ইম্পর্ট্যান্ট রিলেশন, যেটাও তুই ভিডি ভেক্টর ইকুয়াল টু ই/কে, ওয়েট, আছে মানে তুই সামনে মাইনাস দিতে পারিস, তাহলে ই/কে ইন্টু দিয়ে প্রকাশ করতে পারিস, যেটা কি প্রকাশ করে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করবে তার উল্টো দিকে তো ইলেকট্রন ফ্লো হবে। ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা নিয়ম করে প্রকাশ করলো, হয়ে গেল। আচ্ছা, হোয়াট ইজ কে? কেটা হলো ভিসকোসিটি কনস্ট্যান্ট।
তো তারের মধ্যে ভিসকোসিটি কনস্ট্যান্ট মানে কি? তারের মধ্যে উৎপন্ন রোধ, অর্থাৎ এটাই হলো রোধের উৎপত্তির কারণ। ঠিক আছে, কিভাবে? নেক্সট ক্যালকুলেশন ওটা বোঝা যায়। এটারই থার্ড ক্যালকুলেশন। থার্ড ক্যালকুলেশনে কি দেখায়? ভিডির মানটা ওখান থেকে বের কর। ভিডি কত হবে? আই বাই এন ই এ, আর ভিডির মানটা এখান থেকে কি? তাহলে ই বাই কে ইকুয়াল টু আই বাই এন ই এ। আচ্ছা, ই মানে কি হয় রে? ভি বাই এল হয় না? ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে পাই, ই মানে হলো ভি বাই এল। তাহলে ই ভি বাই কে এল ইকুয়াল টু আই বাই এন ই এ। তাহলে ভি ইকুয়াল টু কে এল এন স্কোয়ার এ ইন্টু আই, যেটা ভি ইকুয়াল টু আর ইন্টু আই, ওহমস ল এর সঙ্গে তুলনীয়। হয়ে গেল? তাহলে আর এর মানটা হচ্ছে কে এল বাই এন স্কোয়ার এ ইকুয়াল টু কে বাই এন স্কোয়ার ইন্টু এল বাই এ, যেটা আর ইকুয়াল টু রো এল বাই এর সঙ্গে তুলনীয়। হয়ে গেল? তাহলে রো এর মানটা কে বাই এন স্কোয়ার হচ্ছে, লক্ষ্য কর, কে রোধের উৎপত্তির কারণ বলেছিলাম, রোধাঙ্ক রোধের উৎপত্তির কারণ জানি আমরা। তাহলে কে আর রোধাঙ্ক তুলনীয়, সমানুপাতি। আর কি? সংখ্যা ঘনত্ব যত বাড়বে রোধ তত কমবে। হয়ে গেল? সিগমা কত হবে? এন স্কোয়ার বাই কে। এখানে একটা টার্ম আমি বাদ দিয়েছি, ভিডি ইকুয়াল টু মিউ ই, মোবিলিটি। মোবিলিটি মানে একটা ইলেকট্রন বা প্রোটন, ইলেকট্রন কতটা মুভেবল, কতটা নড়াচড়া করতে পারে, কতটা ছোটাছুটি করতে পারে। এই মোবিলিটি নিয়ে কোশ্চেন নিটে এসেছিল একটা, এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কার মোবিলিটি বেশি হবে? কি হবে? এন টাইপ সেমিকন্ডাক্টরের হবে, কারণ এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রন মেইন চার্জ থাকে, আর পি টাইপ সেমিকন্ডাক্টরে হোল মেইন চার্জ থাকে। তো হোল মুভমেন্ট খুব স্লো হয়, হোলের মোবিলিটি কম হয়। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা ডিরেক্টলি ওখানে কাজে লাগবে। তাহলে ই বাই কে, এটা মানে কি? মিউ। তাহলে এটাকে লেখা যায় এন ই মিউ। এবার আমি ইলেকট্রনিক্সের সঙ্গে ব্যাপারটাকে কানেক্ট করি। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সিগমা ওই জন্য লেখা হয় ই কনস্ট্যান্ট এন পি মিউ পি এন ই মিউ ই, এইভাবে লেখা হয় ইলেকট্রনিক্সে। ঠিক আছে, মানে এই রাশিমালাটাকেই ভেঙে দেওয়া হয় দুভাগে, দিয়ে ইলেকট্রনের জন্য আর হোলের জন্য একসঙ্গে প্রকাশ করা হয়। ঠিক আছে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মোবিলিটি ভ্যালু মানে তোর সিগমার ভ্যালু এটা। ক্লিয়ার? অনেক সময় কি করতে হয় জানিস? অনেক সময় মানে এটা জাস্ট আগের দিনে আমি বলেছিলাম কথাটা, পরের জিনিস পরে আগের জিনিসে ব্যাক করতে হয়। এটা হলো সেই থিওরি। তুই যখন এটা প্রথম পড়েছিস তখন আমি তোকে ওটা দেখালে তো মাথা পাগল হয়ে যাবে। এবার তুই ওটা পড়ে নিয়েছিস, এবার যখন ব্যাক করছিস এবার তুই এটা থেকে ওটাতে যা, অনেক ইজি লাগবে পড়তে। তো এটা কি? সেই পুরনো জিনিস, সেই পুরনো জিনিস পড়ে আবার আগের জিনিসে ব্যাক করা বোঝায়। তুই দেখবি ইলেকট্রনিক্স চ্যাপ্টারে এই ফর্মুলাটা আছে, এটা দিয়ে অঙ্ক থাকে। ঠিক আছে, আর এখান থেকে ওই ইলেকট্রনের মোবিলিটি, এটা ইলেকট্রনের মোবিলিটি আর একটা হোলের মোবিলিটি, সেই রিলেটেড কোশ্চেনটা এসেছিল ওখান থেকে। হলো? নেক্সট হয়ে গেল এটা। আচ্ছা, আরেকটা থেকে, সেটা হলো ওহমের সূত্রে ভেক্টর রূপ। আর ইকুয়াল টু ভি ইকুয়াল টু আর ইন্টু আই। ভি মানে ই ইন্টু এল, আর মানে রো এল বাই এ, আই মানে জে ইন্টু এ। এ কেটে গেল, এল কেটে গেল, রো কে রো না লিখে সিগমা লিখে দে তলায়। তাহলে জে ইকুয়াল টু সিগমা ই, এটা হলো ওহমের সূত্রের ভেক্টর রূপ। ঠিক
ঠিক আছে? তাহলে একটা জায়গাতে যদি আমি ছবিটা আঁকি যে এটা হলো সেই কন্ডাক্টিং ওয়্যারটা, এবার তিনটা সম্পর্ক, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে কোন দিকে? এদিকে। সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য ড্রিফট ভেলোসিটি কোন দিকে হচ্ছে? ভিডি হচ্ছে এদিকে। সম্পর্ক কে দেয়? সম্পর্ক এটা দেয়। হয়ে গেল। ভিডির সাথে জে, জে মানে কি? তড়িৎ প্রবাহ। যে মানে তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে? ভিডির উল্টো দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে কারেন্ট ফ্লোটা হচ্ছে এই দিকে। তাহলে জে ভেক্টরটা থাকছে এদিকে। তাহলে জে আর ই একই দিকে, সেটা কি দেখাচ্ছে? সেটাই দেখাচ্ছে। তাহলে দেখ, এই যে তিনটা সম্পর্ক, এটা সম্পর্ক, এটা সম্পর্ক আর এটা সম্পর্ক, একটা পিকচার দিয়ে তুই কানেক্ট করতে পারিস। এখানে তোর ওহমস ল চ্যাপ্টারটা কমপ্লিট হলো। বাপরে, বিশাল বড় চ্যাপ্টার। ভাবিনি এত বড় হবে। একটা ব্রেক, তারপর নেক্সট চ্যাপ্টার। আচ্ছা, চলে এলাম ব্রেকের পরে। কেভিএল কেসিএল বা ইলেকট্রিক্যাল সার্কিট, সেই রিলেটেড চ্যাপ্টার। তো এখানটায় প্রথম যেটা কিরচফস কারেন্ট ল, যেখানটায় কি বলে? অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্টস ইকুয়াল টু 0। মানে কোনো একটা জায়গায় যদি বিভিন্ন জায়গা থেকে কারেন্ট আসে বা কারেন্ট বেরিয়ে যায়, তাহলে আসা কারেন্ট আর বেরোনো কারেন্টের মোট অ্যালজেব্রিক সাম, মানে যদি আমি যার কথার কথা বলি, I1 প্লাস I2 মাইনাস I3 প্লাস I4 মাইনাস I5 মাইনাস I6 প্লাস I7 সবগুলো ইকুয়াল টু 0। তার মানে কী হবে? I1 প্লাস I2 প্লাস I4 প্লাস I7 ইকুয়াল টু I3 প্লাস I5 প্লাস I6, মানে মোট আসা কারেন্ট ইকুয়াল টু মোট যাওয়া কারেন্ট। কেন হলো? কারণ তড়িৎ প্রবাহ সৃষ্টি হতে পারে না, তড়িৎ প্রবাহ ধ্বংস হতে পারে না। ওয়াই? তড়িৎ প্রবাহ আসে আধান থেকে, আধানের কোনো সৃষ্টি নাই, আধানের কোনো ধ্বংস নাই, অর্থাৎ আধান সংরক্ষিত থাকে। একটা কোশ্চেন আমি কোশ্চেন ব্যাংকে পেয়েছিলাম, প্রমাণ করো কেসিএল আধান সংরক্ষণ সূত্রকে প্রতিষ্ঠা করে। তার উত্তরটা এভাবে দিবি। পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছিলাম আমি, ঠিক আছে? এবার আমি আরেকটা কোশ্চেনে ফেঁসে গেছিলাম, পরীক্ষায় দিয়েছিলাম কোশ্চেনটা, প্রমাণ করো কেভিএল শক্তি সংরক্ষণ সূত্রকে প্রতিষ্ঠা করে। উত্তরটা কি জানা আছে কীভাবে করতে হবে? আমি কোশ্চেনটা নিয়ে খুব ভেবেছি কী করে করতে হবে, দিয়ে একটা উত্তর পেয়েছি, দেখাচ্ছি। ধর এটা একটা, মানে আমি ইনস্ট্যান্ট বাইকে একজনের সঙ্গে আসছিলাম, ফিজিক্সেরই একটা ছেলে, তার সঙ্গে আস্তে আস্তে মানে তার সঙ্গে আলোচনা করতে করতেই ও বললো, হ্যাঁ এটা তো হয়ে যাবে। হয়ে যাবে তো করে দেখা, হয়ে যাবে তো, হয়ে যাবে তো কীভাবে হবে বল? ওভাবে না ভাবিনি কোনো দিন। ওটাই তো প্রবলেম, হয়ে যাবে তো বলা খুব সোজা, কিন্তু হবে কি করে? দিয়ে কিছুক্ষণ ভাবলাম, দিয়ে একটা সলিউশন বললাম যে হ্যাঁ এইভাবে বলা যাবে। বাস, ঠিক আছে, হয়ে গেল সলিউশন। দেখাচ্ছি কীভাবে হচ্ছে। হ্যাঁ দেখ, এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, এটা R6, এটা R7। ধরে নে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে I। তাহলে কি হবে? I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 প্লাস R6 প্লাস R7 ইকুয়াল টু, এই ব্যাটারিটা হেল্প করলো, এই ব্যাটারিটা বাধা দিল, এই ব্যাটারিটা বাধা দিল। তাহলে এটা যদি V1 হয় V1, এটা যদি V2 হয় মাইনাস V2, এটা যদি V3 হয় মাইনাস V3, ঠিক আছে? এবার প্রমাণ করতে হবে যে এটা শক্তি সংরক্ষণ সূত্রকে প্রমাণ করে। কি করে করব? এটা I R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 প্লাস R6 প্লাস R7 ইকুয়াল টু নেট ভোল্টেজ V লিখতে পারিস। বোথ সাইড IT দিয়ে গুণ কর, I ইন্টু টি দিয়ে গুণ কর, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? I স্কোয়ার R1T, I স্কোয়ার
R2T, I² R3T, I² R4T, I² R5T, I² R6T, I² R7T করে রাখতে পারি সেটা, ইকুয়াল টু VIT। ঠিক আছে, তাহলে এই ভিআইটিটা কি? ভিআইটিটা হলো ব্যাটারি দ্বারা মোট করা কার্য, মানে ব্যাটারি দ্বারা মোট দেওয়া শক্তি, এটা ভিআইটি। আর I²RT কি? প্রথম রোধে উৎপাদিত তাপ, দ্বিতীয় রোধে উৎপাদিত তাপ, তৃতীয় রোধে উৎপাদিত তাপ, চতুর্থ রোধে উৎপাদিত তাপ, পঞ্চম রোধে উৎপাদিত তাপ, ষষ্ঠ রোধে উৎপাদিত তাপ, প্লাস সপ্তম রোধে উৎপাদিত তাপ। তাহলে ব্যাটারি টোটাল যে শক্তি দিল সেটা সবকটা রোধে তাপ উৎপাদনের মাধ্যমে খরচ হলো। এটা তো শক্তি সংরক্ষণ সূত্র, প্রমাণিত। আমাকে দেখাতে হবে যে শক্তিটা ব্যাটারি দিয়েছে সেই শক্তিটাই সার্কিটের মধ্যে খরচ হচ্ছে, হবে না এভাবে প্রমাণ? এবার আমি এটা ভেবেছি, জানি না এর অন্য কোনো প্রমাণ আছে কি না, কিন্তু এটা খুব সোজা একটা প্রমাণ। এটা তো তোকে লিখতেই হচ্ছে, ভোল্টেজ দিয়ে ওয়ার্ক ডান দিয়ে যাওয়ার বদলে তুই VIT দিয়ে গুণ করে দে, তাহলে I²RT দিয়ে এগুলো চলে আসবে। তাহলে এগুলো প্রত্যেকটা রোধে উৎপাদিত তাপ, সবগুলো তাপের যোগফল ব্যাটারির দ্বারা কৃতকার্যের সঙ্গে সমান, ব্যাস প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো পোটেনশিয়াল মেথড। এটা A, এটা B, এটা R, এটা E, বা কোন একটা ধর, হ্যাঁ এটাকে E দেওয়া হয়, কারেন্টটা ধর এদিকে যাচ্ছে, তার মানে সেই কারেন্টের মানটা কত হবে? সেই কারেন্টের মানটা হবে VA মাইনাস VB, ব্যাটারি দিল বাধা, মাইনাস E/R। নেক্সট যদি থাকে এটা A, এটা B, এটা E, এটা R, কারেন্টটা যাচ্ছে এদিকে, তাহলে এখানে কারেন্ট কত হবে? VA মাইনাস VB প্লাস E/R। আর যদি কিচ্ছু না থাকে, জাস্ট এটা থাকে, এটা A, এটা B, তাহলে I ইকুয়াল টু হবে, এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে হয়ে যাবে VA মাইনাস VB/R। এটা হলো পোটেনশিয়াল মেথডের মূল তত্ত্ব। ঠিক আছে, অঙ্ক দেখাচ্ছি না, অঙ্ক তোরা জানিস কীভাবে করতে হবে। হলো লুপ রুল। লুপ রুল কীভাবে করে? লুপ রুলের ক্ষেত্রে জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, ডিটেলসে ঢুকবো না। এখানে একটা রোধ, 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 এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, এটা E1, এটা E2। এই কারেন্ট ঘুরলো, এই কারেন্ট ঘুরলো, এই কারেন্ট ঘুরলো, I3। বাস এবার KVL লাগিয়ে দে। শুধু কি করতে হয়, যখন এই সার্কিটের কথা ভাববো, I1 R1, I1টা পজিটিভ ভাবতে হবে, I1 R4, I2টা এর জন্য নেগেটিভ, মাইনাস I2 R4 ইকুয়াল টু কি E1। এই সার্কিটের ক্ষেত্রে I2 R4, I2 R2, I2 R5, নেগেটিভ কোনটা? I1 নেগেটিভ, I3 নেগেটিভ, মাইনাস I1 R4 মাইনাস I3 R5 ইকুয়াল টু ব্যাটারি নাই মানে 0। আর এই সার্কিটের ক্ষেত্রে I3 R3, I3 R5 মাইনাস I2 R5 ইকুয়াল টু ব্যাটারি বাধা দিয়েছে মাইনাস E2। এবার I1 I2 I3 ম্যাট্রিক্স বানিয়ে নে, যে ক্র্যামারস রুল ভ্যাল, খুব ইজিলি এটা সলভ হয়, শিখিয়েছি, এখন আমি ডিটেলসে যাব না। ঠিক আছে, পারবি করতে? নেক্সট আসছি, নেক্সট চলে আসছে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজ কি জিনিস? যে এই চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখানে একটা রোধ থাকবে,
এখানে একটা রোধ থাকবে, এখানে একটা রোধ থাকবে, এখানে একটা রোধ থাকবে, এখানে থাকবে গ্যালভানোমিটার। এবার এই জায়গাটা ব্যাটারি দিয়ে কানেক্ট থাকবে। তো হুইটস্টোন ব্রিজ সলভ করার দুটো মেথড আছে, একটা পরীক্ষায় আসে, একটা পরীক্ষায় আসে না। যেটা পরীক্ষায় আসে সেটা কেভিএল কেসিলের মাধ্যমে, যেটা পরীক্ষায় আসে না সেটা বইয়ে দেওয়া আছে ওহমের সূত্রের মাধ্যমে। তা আগে ওহমের সূত্রের মাধ্যমে যেটা দেওয়া আছে ওটা করিয়ে দিই, দিয়ে কেভিএল কেসিলটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখান দিয়ে যে কারেন্টটা ঢুকলো সেই কারেন্টটা I1 আর I2 কারেন্টে ভেঙে যাচ্ছে। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, চারটা বিন্দু। তাহলে প্রথম কি করব, VA মাইনাস VB ইকুয়াল টু I1P, VB মাইনাস VC ইকুয়াল টু I1Q। কেন করলাম? নিষ্পন্দ অবস্থার শর্ত যখন ফেলতে হবে তখন এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে I1 কারেন্টটা শুধু এটা দিয়ে যাবে, I2 কারেন্টটা শুধু এটা দিয়ে যাবে। তাহলে VA মাইনাস VD ইকুয়াল টু I2R আর VD মাইনাস VC ইকুয়াল টু I2S। আচ্ছা, এবারে যেহেতু এই ব্রাঞ্চে কোনো কারেন্ট গেল না, তাহলে বি আর ডি এর পোটেনশিয়াল সমান। তাহলে ভিডি কে ভিবি লেখ, ভিডি কে ভিবি লেখ, হয়ে গেল। তার মানে কি? তার মানে এটা এটা একই। তাহলে I1P ইকুয়াল টু I2R, এটা এটা একই। তার মানে কি I1Q ইকুয়াল টু I2S। ডিভাইড করে দে, I1 I1 কেটে গেল, I2 I2 কেটে গেল, P বাই কিউ ইকুয়াল টু R বাই S। এটা হলো নিষ্পন্দ অবস্থার শর্ত, হয়ে গেল। এই জিনিসটাই কেভিএল কেসিএল দিয়ে কী করে প্রমাণ করতে হয় তার জন্য আমি সার্কিটটা আরেকবার আঁকছি। এইভাবে হুইটস্টোন ব্রিজটাকে এখানে, প্রথম লাইনটা খুব বাজে দেখতে, ঠিক আছে? কিভাবে হবে? ধর আই কারেন্টটা ঢুকলো, এদিকে I1 গেল, তাহলে এদিকে কত যাবে? I1 মাইনাস সরি I মাইনাস I1 যাবে। এটা P, এটা Q, সরি এটা Q না, এটা R, এটা Q। এদিকে ধরে নিলাম IG গেল, তাহলে এদিকে কি যাবে? I1 মাইনাস IG যাবে। আর এখানটায় যে কারেন্টটা যাবে এস এর মধ্যে দিয়ে সেটা কত হবে? I মাইনাস I1 প্লাস IG। তাহলে I মাইনাস I1 প্লাস IG, সেটা ওদিকে গেল। আমি কি ঠিক করলাম? এটা I2 ধরে, আমার যতদূর ধারণা এটাকে I2 ধর, এটাকে I2 ধর, এটা কঠিন হচ্ছে ওই জন্য। এটা কত হবে? I2 প্লাস IG হবে, I2 প্লাস IG, হয়ে গেল। আচ্ছা, এবার এটা 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 এই লুপের জন্য P ইন্টু I1 প্লাস IG ইন্টু G মাইনাস I2 ইন্টু R ইকুয়াল টু 0। পরের লাইন সাইডে লিখছি, যেহেতু IG কারেন্টটা হবে 0, তাহলে লেখা যাবে কি? I1P মাইনাস I2R ইকুয়াল টু 0, অর্থাৎ I1P ইকুয়াল টু I2R। সেমভাবে
এটা 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 এইভাবে ঘুরবো। তাহলে I1 মাইনাস আইজি ইন্টু কিউ, এটা পজিটিভে গেল, এটা নেগেটিভে আসবে, মাইনাস I2 প্লাস আইজি ইন্টু এস, এটাও নেগেটিভে যাবে, মাইনাস আইজি ইন্টু জি, কোনো ব্যাটারি নাই মানে জিরো। এখান থেকে আমরা আইজি ইকুয়াল টু জিরো বসাবো। তাহলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, কী পড়ে থাকলো? I1 কিউ পড়ে থাকলো। তাহলে I1 কিউ কী পড়ে থাকলো? মাইনাস I2S পড়ে থাকলো, মাইনাস I2S ইকুয়াল টু জিরো। তাহলে I1 কিউ ইকুয়াল টু I2S, ভাগ করে দে, কি হয়ে গেল? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। আমার তো মনে হয় ওহমের সূত্র থেকে এটা অনেক ইজি প্রমাণ। ওহমের সূত্রটাই অনেক কিছু করতে হয়, এখানে অনেক কিছু করতেই হয় না, জাস্ট তুই কেভেলটা বানা, কেভেল বানিয়ে আইজিকে জিরো করে দে, একটাই কাজ, এটা অনেক ইজি ওই জন্য। ঠিক আছে, মিটার ব্রিজের সমতুল্য ব্রিজ হলো, সরি হুইস্টন ব্রিজের সমতুল্য ব্রিজ হলো মিটার ব্রিজ। তাহলে একবারে মিটার ব্রিজটা দেখিয়ে নিই, দিয়ে হুইস্টন ব্রিজের আলোচনাগুলো দেখিয়ে দেবো। তো মিটার ব্রিজটা কি করা হয়? হুইস্টন ব্রিজে প্রত্যেকটা বিন্দুর জন্য 3টা করে কানেকশন থাকে, এটা আমি বলেছিলাম কথাটা। তাহলে দেখ, এ বিন্দু যদি এটা হয়, এ বিন্দুটা ব্যাটারি, বি বিন্দু সি এর সঙ্গে যুক্ত, বি বিন্দুটা এ সি ডি এর সাথে যুক্ত, ডি বিন্দুটা ব্যাটারি সি আর বি এর সাথে যুক্ত, সি বিন্দুটা এ বি ডি এর সাথে যুক্ত। এটা হলো মিটার ব্রিজে মনে রাখার মেন পয়েন্ট, যে প্রত্যেকটা জায়গাতে আমাকে 3টা করে কানেকশন লাগাতে হবে। তাহলে এটা মিটার ব্রিজ, একটা পাটাতন, সেই পাটাতনে এখানে থাকে একটা মেটালিক এল, তারপরে থাকে এটা সম্ভবত লেফট, তাহলে এটা লেফট গ্যাপ। এই লেফট গ্যাপ আর রাইট গ্যাপ নিয়ে কোশ্চেন থাকে, ওই জন্য আমি লেফট আর রাইট কথাটা উল্লেখ করলাম। আর এটা যদি রাইট হয় তাহলে এটা হলো রাইট গ্যাপ, আর এখানে থাকে আরেকটা মেটালিক পাত, ধাতব পাত। এবার এই জায়গাটা আর এই জায়গাটার সঙ্গে যুক্ত থাকে 1 মিটার দৈর্ঘ্যের একটা তার। এই যে 1 মিটার দৈর্ঘ্যের তারটা যুক্ত হলো, সেই তারের আমরা এতটুকু মাপতে পারি, বাকিটা পাতের জন্য মাপতে পারি না। তাহলে স্কেলটা আমার এই জায়গাটায় থাকে, এইটুকু জায়গার মধ্যে স্কেলটা থাকে। তাহলে এই তারটা মাপতে পারলাম না, এই তারটা মাপতে পারলাম না, এখানে ঝালাইয়ের ধাতু মাপতে পারলাম না, ঝালাই ধাতু রোধ মাপতে পারলাম না, পাতের রোধগুলো মাপতে পারলাম না, যেগুলো মিটার ব্রিজে তৈরি করে প্রান্তিক ত্রুটি। মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি কেন আসে, এটা কোশ্চেন থাকে। ঠিক আছে, প্রান্তিক ত্রুটি কীভাবে দূর করা যায়? ওই L1 প্লাস L2 ধরে নিয়ে আগে জানা রোধ দিয়ে নির্ণয় করতে হয় L1 L2, তারপরে অজানা রোধ দিয়ে প্রান্তিক ত্রুটি কাজে লাগিয়ে অঙ্ক করতে হয়। ঠিক আছে, গেল, ওগুলোতে আর যাব না। লেফট গ্যাপে একটা রোধ বাক্স লাগিয়ে দেওয়া হয়। তাহলে রোধ বাক্সের উদ্দেশ্য কি? রোধ বাক্সটা তোর জানা রোধ হিসেবে কাজ করে, মানে এটা হবে আর। কোন আর? হুইস্টন ব্রিজের আর। আর রাইট গ্যাপে অজানা রোধ এস বসানো হয়। তা আমি মিটার ব্রিজটা আগে করাচ্ছি কেন? মিটার ব্রিজ করালে হুইস্টন ব্রিজের উদ্দেশ্য বুঝবি। হুইস্টন ব্রিজের উদ্দেশ্য কি? হুইস্টন ব্রিজের উদ্দেশ্য হলো অজানা রোধ নির্ণয়। তাহলে অজানা রোধ কি? এস, যেটা আমরা জানি না, সেই রোধটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, হুইস্টন ব্রিজের সঙ্গে তুলনা কর। আমি কোনটা আঁকলাম? আমি আর কে আঁকলাম, আমি এস কে আঁকলাম। তাহলে আর আর এসকে যদি আঁকি, আমি এসিডিকে এঁকেছি, তাহলে আমার এটা এ বিন্দু হতেই হবে, এটা সি বিন্দু হতেই হবে, সি এর জন্য মাঝে একটা বিন্দু দিলাম, এটা সি বিন্দু হতেই হবে, আর এটা ডি বিন্দু হতেই হবে। তাহলে 3টা সি বিন্দু পেয়ে গেছি, যেহেতু 3টা করে কানেকশন থাকবে। এ বিন্দু
তিনটা, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এটা এ বিন্দু। দেখ কানেকশন তৈরির জন্য তিনটা বিন্দু আছে, আবার এটাও বলতে পারিস পাতকে আটকে রাখার জন্য তিনটা বিন্দু আছে। একসঙ্গে দুটোরই কাজ করে, পাতকে আটকে রাখা প্লাস কানেকশন তৈরি। তাহলে যেখানে যেখানে কানেকশন তৈরি হয় সেখানে সেখানে তার লাগানোর ব্যবস্থা থাকে। তাহলে এটা ডি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে এ ডি মাঝে থাকে বি বিন্দু, সেই বি বিন্দুটা জকির মাধ্যমে যুক্ত, তাহলে এটা হলো বি বিন্দু। তাহলে বি বিন্দুটা এখানে একটা সেই কমিউটেটর থাকে, কমিউটেটরের মাধ্যমে গ্যালভানোমিটারের সাহায্যে সেটা এখানটায় যুক্ত করা থাকে। আর কমিউটেটরের এই বাহুতে ব্যাটারি লাগানো থাকে। কমিউটেটর কি কাজ করে বুঝিয়েছি, এখন আর আমি সেগুলোতে যাচ্ছি না, ঠিক আছে। কমিউটেটর কি করে, জাস্ট কারেন্টটাকে উল্টানোর কাজ করে, একবার এই দিকতে ঢুকবে একবার এই দিকতে ঢুকবে, ঠিক আছে। তো কমিউটেটর যদি না বুঝিস ডাইরেক্ট তুই ব্যাটারি দিয়ে লাগিয়ে দে, কোনো অসুবিধা নেই। হলো। আচ্ছা, ব্যাটারি কি এখানে থাকে? একদম না, ব্যাটারি এখানে থাকে না, এটা শুধু গ্যালভানোমিটার দিয়ে যুক্ত থাকে। ব্যাটারি থাকে তো এখানটায়, এই যে এইটা থেকে ব্যাটারি কানেকশন, এখানে থেকে ব্যাটারি কানেকশন, এ বিন্দু এখানে থাকে ব্যাটারি কানেকশন। আমি ভুল করছিলাম, এই যে এইটা থাকে এই জায়গাটায়, এই জায়গা থেকে ব্যাটারি কানেকশন কমিউটেটরের মাধ্যমে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো একবার এটা কানেক্ট হয়, একবার এটা কানেক্ট হয়, তো কমিউটেটর এই জায়গাটায় যুক্ত থাকে। আর এই জায়গাটা পাতি গ্যালভানোমিটারে যুক্ত থাকে। শুধু এখানে একটা কি রাখা হয়। কেন কি রাখা হয়? কারণ এটা যদি কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকে কি না, তারটা গরম হয়ে গিয়ে ভুল হবে, সেই জন্য তারটা যেন গরম না হয়, ওই বারবার ট্যাপিং কিটা টিপে টিপে বা এইটা জকির কিটা টিপে টিপে কাজ করা হয়। হয়ে গেল? আচ্ছা, তো এইটা পি এর কাজ করে, এটা কিউ এর কাজ করে। তাহলে শর্ত কি? শর্ত হলো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তো আর বাই এস তো আমরা জানছি, পি এর মান কত হবে? ধর এটা এল দৈর্ঘ্যের, তাহলে এটা কি হবে 100 মাইনাস এল দৈর্ঘ্যের তার সেন্টিমিটারে। তাহলে পি এর মান কত হবে? রো ইন্টু এল বাই এ। কিউ এর মান কত হবে? 100 মাইনাস এল রো বাই এ। রো বাই এ কেটে গেল, ইকুয়াল টু কত? আর বাই এস। তোকে জানতে হবে কি এস ইকুয়াল টু কত হবে? এস ওদিকে চলে গেল, এটা এদিকে উঠে গেল, হবে কত? 100 মাইনাস এল বাই এল ইন্টু আর। এটা হলো মিটার বিজের ফর্মুলা। নতুন ফর্মুলা না, এই ফর্মুলার একটা মডিফাইড ভার্সন হয়েছে। প্রান্তিক ত্রুটি কি? প্রান্তিক ত্রুটির জন্য এই এল এর সঙ্গে একটা এক্সট্রা লেন্থ যুক্ত করতে হয়, এই এল এর সঙ্গে একটা এক্সট্রা লেন্থ যুক্ত করতে হয়, যেটা এদিককার লেন্থের জন্য ওদিকের এক্সট্রা লেন্থের জন্য আসে, λ1 আর λ2। ঠিক আছে। প্রান্তিক ত্রুটি কীভাবে দূর করা যায়? প্রথমে এই দুটো মানকে জানা ধরে নে, লেন্থের মান আমরা জানি λ1 λ2, তার একটা সমীকরণ পাবো। এস আর আরকে উল্টে দে, আবার একটা ইকুয়েশন পাবি। দুটো আননোন, দুটো ইকুয়েশন সলভ কর, λ1 λ2 বেরিয়ে গেল। এবার তুই যখন প্র্যাকটিক্যালি কাজটা করবি তখন λ1 λ2 ধরে নিয়ে কাজটা কর। ঠিক আছে। মিটার ব্রিজের একটা কোশ্চেন থাকে যে দেখাও যে মিটার ব্রিজ সবচেয়ে ভালো কাজ করবে যখন জকিটি 40 থেকে 60-এর মধ্যে অবস্থান করবে। কিভাবে? এর উত্তর কিন্তু মিটার ব্রিজ থেকে নেই। এর উত্তর কোথা থেকে আসছে? এর উত্তর আসছে হুইটস্টোন ব্রিজের আলোচনা থেকে। হুইটস্টোন ব্রিজের আলোচনা কি কি আলোচনা? প্রথম আলোচনা হলো হুইটস্টোন ব্রিজ খুব ছোট মান বা খুব বড় মানের রোধ নির্ধারণ করতে পারে না। এগুলো প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন থাকে। কেন? খুব ছোট মান, এসের মান যদি খুব ছোট হয়, কি বলেছিলাম 57 মিটার তারের রোধ 1 ওহম হয়, তাহলে এসের মান খুব ছোট, তাহলে তারের রোধগুলো এসের সঙ্গে তুলনীয় হয়ে যাবে। এবার তুই তো তারের রোধ মাপছিস না, তার মানে এসের মানের মধ্যে তারের রোধের মানগুলো জুড়ে যাবে, তা সেক্ষেত্রে এসের মানটা ভুল নির্ণয় হবে। এস যদি খুব ছোট হয় এই প্রবলেমটা হবে। এস যদি খুব বড় হয় তাহলে কি হবে? দেখ, তুলনা করতে গেলে পি বাই কিউ তো তুই পাল্টাতে পারছিস না, তা ওটা একটা নির্দিষ্ট মান আছে।
আর বাই এস এর মানটা সেই অনুপাতে যেতে হবে। তো এইটা যদি এটা তো নর্মাল হচ্ছে, এস খুব বড় তাহলে আরও খুব বড়, তাই এই অনুপাতে যদি খুব বড় হয় তাহলে এই ব্রাঞ্চে কারেন্টটা খুব কম হবে। এই ব্রাঞ্চে কারেন্টটা যদি খুব কম হয় তাহলে গ্যালভানোমিটারকে ব্যালেন্স করছে এদিককার ভোল্টেজ ওদিককার ভোল্টেজ ব্যালেন্স করাটা কষ্টকর হবে। নিষ্পন্দ বিন্দু একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাওয়া যাবে, সেক্ষেত্রে এসের মানটা বের করা মানে এত কম কারেন্ট যাবে বোঝাই যাবে না কাঁটা নড়ছে কিনা। কাঁটারও তো একটা স্মৃতিশক্তি আছে, সেটাকে নড়াতে পারে না কাঁটা। স্মৃতিশক্তি বলতে স্মৃতিজাড্য আছে, স্মৃতিজাড্যকে নড়াতে পারে না, তাই আর এসের মানটা খুব বড় হওয়া যাবে না। আচ্ছা নেক্সট কি, তাহলে খুব ভালো হুইস্টন ব্রিজ কখন হবে? এখান থেকে ওই প্রশ্নের উত্তর আছে, যখন পি কিউ আর এস এই রোধগুলো তুলনীয় হবে, প্রায় একই মানের হবে, তখন হুইস্টন ব্রিজ সবচেয়ে ভালো কাজ করবে। এটাই তোর মিটার ব্রিজের প্রশ্নটার উত্তর। যদি জকিটা 40 থেকে 60-এর মধ্যে কোনো একটা জায়গায় অবস্থান করে তাহলে দুই দিক প্রায় সমান ভাগে বিভক্ত। বেস্ট কখন হবে? যখন মিডিলে থাকবে, তাহলে দুই দিক কি 50-50, তাহলে পি আর কিউ এর মান সমান। তখন কি হচ্ছে, এই দুটো রোধের মান সমান হয়ে যাচ্ছে, এই দুটো রোধের মান সমান হয়ে যাচ্ছে, হুইস্টন ব্রিজ বেস্ট কাজ করবে এই জায়গাটায়। ঠিক আছে। আর যদি একটু কম বেশি হয়, ধর 51-49, 52-48, তাহলে কি হচ্ছে, তুলনীয় রোধ, ওটাও তুলনীয় রোধ, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে সুবিধিটা ভালো হবে। ঠিক আছে, সেই জন্য মিটার ব্রিজের প্রশ্নটার উত্তর হুইস্টন ব্রিজের উত্তর থেকে আসবে। ঠিক আছে, তাহলে আমি একসঙ্গে দুটা কাজ করছি, কোশ্চেন আলোচনাগুলো করে দিচ্ছি, যেগুলো কোশ্চেন আমার মনে হয় তোদের পারা সম্ভব না নিজে থেকে। ঠিক আছে। আচ্ছা নেক্সট আর কি, অনুবন্ধী বিন্দু কাকে বলে? অনুবন্ধী বিন্দু, এই যে হুইস্টন ব্রিজের কানেকশনটা করেছি, যদি এটা এখানে না যুক্ত হয়ে এটাকে এখানে যুক্ত করা হয়, আর এটাকে যুক্ত করা হয় এই বিন্দুতে, আর গ্যালভানোমিটারকে এখানে না যুক্ত করে গ্যালভানোমিটারকে এই বিন্দুতে আর গ্যালভানোমিটারকে এই বিন্দুতে যুক্ত করা হয়, তাও ব্যাপারটা অপরিবর্তিত থাকে। কেন? কারণ তখন পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস হয়। এবার দেখতো, পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস যদি হয়, দেখতো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে না, তাহলে ব্যাপারটা একই থাকে। তো হুইস্টন ব্রিজের এই গ্যালভানোমিটার এবং ব্যাটারির স্থান অদল বদল করে দিলে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ বিন্দুর শর্ত পাল্টে যায় না। হয়ে গেল। আচ্ছা নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হলো কোন কোষ ব্যবহার করা হয়? লেকল্যান্স কোষ ব্যবহার করা হয়। এগুলো তোর পয়েন্ট কি বলে, মনে রাখার মতো পয়েন্ট। কেন? লেকল্যান্স কোষের বিভব প্রভেদ 2 ভোল্টের কাছাকাছি হয়। যদি খুব বড় মানের বিভব প্রভেদ এখানে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়, তাহলে কি হবে, তাহলে তারগুলো অত্যাধিক হারে গরম হবে, রোধগুলো অত্যাধিক হারে গরম হবে, ফলে রোধের মান বেড়ে যাবে। রোধের মান যদি বেড়ে যায়, তুই তো ভাববি রোধের মান কম আছে, তাহলে সেই বেড়ে যাওয়া রোধের মানটা যে এফেক্ট দেবে সেটা তুই এসের মধ্যে পাবি, ফলে কি হবে, এসের মানটা ত্রুটিযুক্ত হবে। তাহলে সেই জন্য কারেন্টের মানটা খুব কম হওয়া দরকার, তাই লেকল্যান্স কোষ ইউজ করা হয়। হয়ে গেল, আর কোনো ইনফরমেশন নাই, বাস এই কটা হলো হুইস্টন ব্রিজের আলোচনা। তো হুইস্টন ব্রিজ মিটার ব্রিজ হয়ে গেল। লাস্ট থাকলো কি, পোটেনশিওমিটার। ভয়ঙ্কর যন্ত্র পোটেনশিওমিটার। তবে পোটেনশিওমিটার কি বলতো, এতটাই সোজা যন্ত্র যে ওটা দিয়ে একটা ক্যালকুলেশন দিয়ে সব হয়ে যায়। পোটেনশিওমিটার কি করা হয়, একটা 10 মিটার লম্বা তারকে এরকম করে একটা বৃহৎ আকৃতির রোধের মতো আটকে রাখা হয়। আমি বহুদিন পোটেনশিওমিটার বুঝিনি যে পোটেনশিওমিটার জিনিসটা করেটা কি। যখন বুঝেছি তখন বুঝেছি এর মতো কোনো যন্ত্র হয় না, এত ভালো যন্ত্র। তো এটা হলো একটা বড় মানের ব্যাটারি, তো এটা হলো ই নট। এবার এই জায়গাটাতে একটা জকি কানেক্টেড থাকে, সেই জকির মাধ্যমে এই জায়গাটা দুটো ওপেন প্রান্ত রাখলাম। এবার এটা দিয়ে অনেক কাজ করা যায়। কিভাবে? ধর তোর কাছে একটা সার্কিট আছে, আমি এক এক করে সবগুলো কাজ দেখিয়ে দিচ্ছি। ধর তোর কাছে একটা সার্কিট থাকে,
এবার তোর সেই সার্কিটে জাস্ট একটা ব্যাটারি লাগানো আছে, তুই কী করবি, এই মাথাটাকে আর এই মাথাটাকে যুক্ত করে দে, এবার জকিটাকে মুভ করা। তাহলে কি হবে, এখানে একটা ভ্যারিয়েবল রোধ যুক্ত হয়ে গেল। কিভাবে, মোট এ থেকে বি প্রান্তের মধ্যে দৈর্ঘ্য হলো এল, এল দৈর্ঘ্যের রোধ হলো ক্যাপিটাল আর, জকিটা যুক্ত সি বিন্দুতে। তাহলে এসির দৈর্ঘ্য কত, স্মল এল, তাহলে স্মল এল এর রোধ কত হবে, স্মল এল এর রোধ হবে স্মল আর। তাহলে স্মল আর এর মান কত, ঐকিক নিয়মে কর, এল দৈর্ঘ্যের রোধ ক্যাপিটাল আর, একক দৈর্ঘ্যের রোধ আর বাই এল, স্মল এল এর দৈর্ঘ্যের রোধ আর বাই এল ইন্টু স্মল এল। তাহলে আর ইকুয়াল টু কত, আর বাই এল ইন্টু স্মল এল। 11 কেউ ছিলি তোদের মধ্যে, আর জাস্ট আগের দিন ছিলি না, তুই ছিলি না, ছিলি না, ছিলি? দেবাংশু একটা কথা বলছিল মনে আছে, যে ওর দেখে মিটার বিজে একেবারে পোটেনশিওমিটারের কথা মনে হলো, এই যে সেই জায়গাটা, এই যে ইএমএফ এর কি বলে ফেজের জায়গাটা। তো এটাকে আর কি লেখা যায়, এটাকে লেখা যায় আর ইকুয়াল টু এল বাই এল ইন্টু ক্যাপিটাল আর। তার মানে কি, এটা মোট রোধের একটা ফ্র্যাকশন, অথবা এটা, ঠিক আছে, যেটা ওখানটায় কি ছিল, ফেজ ইকুয়াল টু স্মল টি বাই ক্যাপিটাল টি ইন্টু 2 পাই, অথবা ফেজ ইকুয়াল টু 2 পাই বাই টি ইন্টু স্মল টি। জাস্ট এটার সঙ্গে ওটাকে তুলনা করেছিল, লম্বা, ভালো ভেবেছিস, হলো? আচ্ছা, হয়ে গেল এটা। তো এটা কি ভ্যারিয়েবল রোধ হয়ে গেল। আচ্ছা, এবার এই জায়গাটা দিয়ে দে একটা রোধ, এই জায়গাটা রোধ দিয়ে দিলি। আচ্ছা, যখন এটা দিব, এটা করবি কি না, তখন ব্যাটারিটাকে দেওয়া যাবে না, তখন ব্যাটারি দেওয়া যাবে না, যখন ভ্যারিয়েবল রোধ হিসেবে কাজ করবে তখন ব্যাটারি দেওয়া যাবে না, কারণ ব্যাটারি দিয়ে দিলেই তো এটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে না। এবার ধর তুই একটা ব্যাটারি যুক্ত করলি, যুক্ত যখনই করলি তখনই এ বির সঙ্গে টোটাল ই নট ভোল্টেজটা কাজ করে। তাহলে এসিতে কত ভোল্টেজ কাজ করে, তাহলে ভি অফ এসি তার মানটা ই নট, তার মানটা আই ইন্টু ক্যাপিটাল আর, তাহলে সরি এ বি, ভি অফ এসি তার মানটা জানি না কত, সেটা আই ইন্টু স্মল আর। ঠিক আছে, এবার কি করব, ডিভাইড করে দে, স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কত, ভি বাই ই নট। ঠিক আছে, স্মল আর বাই ক্যাপিটাল আর মানে কত, এল বাই এল ইকুয়াল টু ভি বাই ই নট। তাহলে ভি ইকুয়াল টু কত হলো, ই নট বাই এল, বা আগের মতোই ভাব, ছোট এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই নট। তাহলে তুই কী করলি, এইটুকু অঞ্চলের বিভব প্রভেদ এই মোট ব্যাটারির একটা অংশ হিসেবে প্রকাশ করলি। কত অংশ, এল বাই এল অংশ। ধর এই গোটা তারটা 1000 মিটার, ঠিক আছে, এখানে আছে 10 ভোল্ট, তুই কানেক্ট করেছিস 500 মিটারে, তার মানে কি 5 ভোল্টের ব্যাটারি কাজে লাগালি। গোটা তারটা 1000 মিটার, তুই কানেক্ট করেছিস 200 মিটারে, তাহলে তুই কি 2 ভোল্ট, 10/5 2 ভোল্টের ব্যাটারি কাজে লাগালি। তাহলে কোথায় কানেক্ট করবি সেই হিসাবে তুই ব্যাটারিটাকে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারিস, মানে এটা আলাদা আলাদা ভ্যারিয়েবল ব্যাটারি সোর্স হিসেবে কাজ করছে। হয়ে গেল। আচ্ছা, এবার ধর এটা নাই, তো দুটো অ্যাপ্লিকেশন দেখিয়ে দিলাম, ভ্যারিয়েবল ব্যাটারি হিসেবে ব্যবহার, ভ্যারিয়েবল রোধ হিসেবে ব্যবহার। এবারে এই জায়গাটা লাগিয়ে দে গ্যালভানোমিটার, এই জায়গাটা লাগিয়ে দে একটা ইএমএফ সোর্স ই, তার মানে
যদি গ্যালভানোমিটারে কারেন্ট হয় 0, কথাটার মানে কি, এই প্লাস মাইনাস যে কারেন্ট পাঠাতে চায় এই প্লাস মাইনাস সেই কারেন্টই পাঠাতে চায়, তো দুটো ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এতক্ষণ ধরে তো যে অজানা ছিল, এই ব্যাটারির যে ইএমএফ বলেছিলাম মাপা যায় না, সেটাকে তো ব্যাপার নিতে পারলি। তা যখনই তুই এই কারেন্টটাকে জিরো করলি, যখনটাকে সরিয়ে সরিয়ে কোথায় দেখবো কারেন্ট জিরো হচ্ছে, সেই জায়গাটা যখনই টাচ করে ফেলবি, তখনই এই ভিএসিটা তুই বলতে পারিস কার সঙ্গে তুলনা হয়ে গেল, তোর অজানা ইএমএফের সঙ্গে তুলনা হয়ে গেল। ফর্মুলা নো চেঞ্জ, সেম ফর্মুলা, তোর কি হলো, অজানা ইএমএফ নির্ণয় হয়ে গেল। আচ্ছা, এবার কি আভ্যন্তরীণ রোধ নির্ণয়, সেটা কি করে এটার সাথেই একটা চাবি লাগিয়ে বা কি লাগিয়ে একটা এক্সট্রা সার্কিট লাগিয়ে দেওয়া হয় আর রোধের, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, এইগুলো মিটিয়ে দিচ্ছি, এগুলো তো কোনো কাজে লাগছে না। আমরা অলরেডি জানি কি অফ থাকা অবস্থা, এটা বাদ, শুধু এটা কাজ করছে। তাহলে VAC1 তার মান কত, E ইকুয়াল টু L1/L ইন্টু E0। এবার যখনই এই চাবিটা অন করে ফেললি, এত দূরে কানেক্ট হবেই না, আরও ছোট জায়গায় কানেক্ট হবে। কেন কি, কারণ এখানটায় চাবি লাগানোর জন্য এই সার্কিটটা অ্যাক্টিভ হয়ে গেল, মানে কারেন্ট ফ্লো করলো। কারেন্ট ফ্লো করলে ই থাকে না, সেটা ভি হয়ে যায়, আর ভি এর মান এর থেকে কম হয়। ভি এর মান যেহেতু এর থেকে কম হয়, তাহলে এটা C2 হয়ে গেল। তাহলে VAC2 কত হবে, ভি হয়ে গেল, সেটা ভি ইকুয়াল টু কত হলো, L2/L ইন্টু E0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে E/V ইকুয়াল টু কত হচ্ছে, L1/L2 হচ্ছে। এবার E মানে কি, I ইন্টু আর প্লাস আর, ভি মানে কি, I ইন্টু আর, মানে কত, L1/L2, I কেটে গেল। তাহলে 1 প্লাস R/R ইকুয়াল টু কত, L1/L2। তাহলে ছোটো আর ইকুয়াল টু কত, ছোটো আর ইকুয়াল টু L1/L2 মাইনাস 1 ইন্টু আর। জাস্ট দৈর্ঘ্য মেপে আমরা আভ্যন্তরীণ রোধ বের করে নিতে পারলাম। খুব আসে কোন দুটো, খুব আসে ওই আভ্যন্তরীণ রোধ নির্ণয়টা আর ইএমএফ নির্ণয়টা। ইএমএফ কী করে মাপা যায় এবং আভ্যন্তরীণ রোধ কী করে মাপা যায়, এই দুটো কোশ্চেনই পোটেনশিওমিটার থেকে মেনলি আসে। বাকি যেগুলো দেখালাম ভ্যারিয়েবল সোর্স হিসেবে ব্যবহার বা ভ্যারিয়েবল রোধ হিসেবে ব্যবহার, এগুলো খুব বেশি আসে না। দুটো কোশ্চেন মেনলি আসে, কোন দুটো, ইএমএফ পরিমাপ আর আভ্যন্তরীণ রোধ পরিমাপ, এই দুটো ভালো করে পড়বি, তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট। নেক্সট চ্যাপ্টার পাওয়ারটা করে দিলে কমপ্লিট হয়ে যায়। ইলেকট্রিসিটি পাওয়ারটা করে, পাওয়ার কতক্ষণ লাগবে, পাওয়ার কত টাইম লাগবে না। ইলেকট্রিক্যাল পাওয়ারে প্রথম আছে কি, W ইকুয়াল টু JH, এটা ফর্মুলা। আচ্ছা, W ইকুয়াল টু QV, এটা একটা ফর্মুলা। Q ইকুয়াল টু IT, এটা একটা ফর্মুলা। V ইকুয়াল টু IR, এটা একটা ফর্মুলা। এই সবগুলো ফর্মুলাকে কম্বাইন করতে হবে। কোনটায় কম্বাইন করব, এটা মেন ফর্মুলা, এটাতে কম্বাইন কর। কি হবে, W এর জায়গায় বসা JH ইকুয়াল টু Q এর জায়গায় বসা IT, V এর জায়গায় বসা IR। তাহলে H ইকুয়াল টু কত হলো, 1/J I² RT। চল, জুল হিটিং ল, এটাকে ভেঙে ভেঙে তিনটা সূত্র বানিয়ে দে, জুলের তিনটা সূত্র চলে আসলো। আচ্ছা, H ইকুয়াল টু 1/J V²/R ইন্টু T, বোঝাতে হবে না আশা করি। আচ্ছা, জে এর মানটা 1 হয় না এসআইতে, চল জে এর মানটা 1 বাদ দে, জে এর মানটা 1 করে দে, তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে। জে এর মানটা এসআইতে 1 হয়ে গেলে শুধু I² RT হয়ে গেল। H ইকুয়াল টু V²/R ইন্টু T হয়ে গেল। এইচ এর মানটা VIT হয়ে গেল।
সেখান থেকে চলে আসলো পাওয়ার। পাওয়ার মানে কত? h/t মানে হলো পাওয়ার। পাওয়ার হবে কত? I²r। পাওয়ার হবে কত? v²/r। পাওয়ার হবে কত? I × v। এটা হলো পাওয়ার। আচ্ছা, নেক্সট বিওটি। বিওটির অঙ্ক কীভাবে হয়? কি যেন বলে? 1 kWh, যাকে 1 ইউনিট বলা হয়। বোর্ড অফ ট্রেড ইউনিট বা 1 ইউনিট। 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। ওয়াট সেকেন্ড মানে কি? জুল। তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল, মানে 3.6 মেগাজুল। তাহলে বিওটি বের করে কি করে? বিওটি বের করে ডাইরেক্ট এনার্জি ইকুয়াল টু, মানে কত ইউনিট খরচ হচ্ছে বের করে, ভি ইন্টু আই ইন্টু টি। টিটা ঘন্টাতে প্রকাশিত, তো এটা কি বেরোবে? জুলে বেরোবে, কিন্তু মানে কি বলে, ওয়াট আওয়ারে বেরোবে। কিলো বানাতে গেলে 1000 দিয়ে ভাগ। কিন্তু বেশিরভাগ অঙ্কতে দেখবি এই ফর্মুলা কোনো কাজেই লাগে না। তাহলে কি করে করতে হয়? এর অল্টারনেট ফর্মুলাগুলো মাথায় রাখতে হয়। কোনটা? H = পাওয়ার ইন্টু টাইম, এটা মেন কাজে লাগে। ডাইরেক্ট পাওয়ার দেওয়া থাকে, তাহলে পাওয়ার ইন্টু টাইম, টাইম ঘন্টায় প্রকাশিত, বাই 1000। এটা দিয়ে বেশিরভাগ অঙ্ক হয়। বুঝে গেছিস? আচ্ছা, এটা মাধ্যমিকের অঙ্ক, ওই জন্য এগুলোতে তার ঢুকছি না। আচ্ছা, এখানে রেটিং। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম দেখিয়ে দিই। এটা হলো বহিস্থ রোধ, এটা হলো ই এবং আভ্যন্তরীণ রোধ। ঠিক আছে? তাহলে টোটাল কারেন্টের মান কত হয়? টোটাল কারেন্টের মান হয় E/R+R। ঠিক আছে? তাহলে পাওয়ার আউটপুট যেটা পাওয়া যায় সেটা কত? I²R, মানে কত? E²R/R+R এর হোল স্কোয়ার। হয়ে গেল? এই পাওয়ারটা ম্যাক্সিমাম হবে কখন? যখন dP/dR = হবে 0। ঠিক আছে? তাহলে এটা করব কি করে? এই রাশিটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে d/dr অফ E², এই কোশ্চেনটা খুব আসে, বাই R+R এর হোল স্কোয়ার = হবে 0। তাহলে d/dr অফ R × R+R⁻² = 0। U/V মেথডের থেকে ইউভি মেথড সহজ, এটাকে U/V থেকে ইউভিতে কনভার্ট করে নিলাম। তাহলে কি হবে? প্রথমটা 1 × R+R⁻², তারপরে -2R R+R⁻3, তাই না? ইন্টু R+R 1+0 বাদ = কত? 0। আচ্ছা, তাহলে R+R⁻² কমন নে, কত বড় থাকে? 1 - 2R/R+R পড়ে থাকে, = কত? 0। তো এটা ওদিকে চলে গেল। তো যেহেতু R+R⁻² এটা 0 হতে পারে না, তার মানে 1 - 2R/R+R = কত হবে? 0। তাহলে 2R/R+R = কত? 1। তাহলে R+R = কত? 2R। তাহলে R = কত? ক্যাপিটাল R। তার মানে কি? ওই যে শর্তটা, বহিস্থ রোধ আভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান, তার মানে পাওয়ারটা হবে সর্বোচ্চ। ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কত? এই যেখানে মান বসা, Pmax। Pmax এর মান কত হবে? E²R/2R এর হোল স্কোয়ার, মানে 4R²। কেটে গেল, তাহলে কত হবে? E²/4R, বা Pmax হবে
স্কোয়ার বাই 4 স্মল আর হয়ে গেল। আচ্ছা, নেক্সট হলো পাওয়ার রেটিংয়ের অঙ্ক। রেটিং কার কার থাকে? 100 ওয়াট 220 ভোল্ট 60 ওয়াট 220 ভোল্ট। এখান থেকে কি কি জানা যায়? পাওয়ারের মান জানি 100 ওয়াট, ভোল্টেজের মান জানি 220 ভোল্ট, পাওয়ারের মান জানি 60 ওয়াট, ভোল্টেজের মান জানি 220 ভোল্ট। দেখ ফর্মুলা দেখ, একটা এই ফর্মুলা যেটা রোধকে দেয় ভোল্টেজ আর পাওয়ার মিলিয়ে, আর একটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই ফর্মুলা যেটা কারেন্টকে দেয় ভোল্টেজ আর পাওয়ারকে মিলিয়ে। ঠিক আছে, তার মানে এখান থেকে রোধ বের কর। রোধের মান কত হবে? ভি স্কোয়ার বাই পি, মানে কত? 220 ইন্টু 220 বাই 100, 0 0 0 0, তাহলে 484। আর এই রোধটার মান R2 এর মান কত হবে? ভি স্কোয়ার বাই পি টু কত হবে? 220 ইন্টু 220 বাই 60। এটা ক্যালকুলেট করে 700 800 800 যেন কত হয়, একটা শূন্য কেটে দে। 220 ইন্টু 22 বাই 6, 806.7, 806.7 ওহম। ঠিক আছে, কোশ্চেন কি থাকে? শ্রেণী সমবায় লাগানো হলো, সমান্তরাল সমবায় লাগানো হলো, কোনটি কোন ক্ষেত্রে বেশি উজ্জ্বল হবে? যখন শ্রেণী সমবায় লাগানো হয় এটা 100 ওয়াট, এটা 60 ওয়াট, 220 ভোল্টে লাগানো হবে। ঠিক আছে, কোন কি করে ভাববো? শ্রেণী সমবায় কি হয়? কারেন্ট সেম থাকে। শ্রেণী সমবায় কারেন্ট সেম থাকে, তাহলে আই স্কোয়ার R1 আর এখানে আই স্কোয়ার R2, তাহলে যার রোধ বেশি তার পাওয়ার বেশি, সেটা বেশি উজ্জ্বল। রোধ কার বেশি? এর রোধ বেশি, তাহলে 60 ওয়াটের বাল্ব, এটা 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 100 ওয়াটের বাল্ব, এটা 60 ওয়াট, তাহলে এটা 100 ওয়াটের বাল্ব, এটা 60 ওয়াটের বাল্ব, তাহলে এর রোধ বেশি এর রোধ কম, তাহলে 60 ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বল, 100 ওয়াটের বাল্ব কম উজ্জ্বল। হয়ে গেল। সমান্তরাল সমবায় লাগা, এটা 100 ওয়াট আর এটা 60 ওয়াট, 220 ভোল্ট হলো। সমান্তরাল সমবায়ে ভি স্কোয়ার বাই আর ভোল্টেজ সমান হয়, আর এটা ভি স্কোয়ার বাই R2, তাহলে রোধের সাথে ব্যস্তানুপাতি, যার রোধ কম সে বেশি উজ্জ্বল, তাহলে প্রথমটার রোধ কম, তাহলে 100 ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বল, দ্বিতীয়টার রোধ বেশি, 60 ওয়াটের বাল্ব কম উজ্জ্বল। হয়ে গেল, খুব সহজ ব্যাখ্যা এটা দিয়ে। আচ্ছা, নেক্সট 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 মিটারের রেটিং, মিটার নয় ফিউজের রেটিং। ফিউজের রেটিং কি? 15 অ্যাম্পিয়ার ফিউজ দিয়ে কতগুলি বাল্ব জ্বালানো যাবে, এরকম একটা অঙ্ক থাকে। তাহলে কি করে করব? ধর তোর 60 ওয়াট আর 220 ভোল্ট দেওয়া আছে, তাহলে কারেন্টের মান কত হবে? কারেন্টের মান হবে কি হবে? পাওয়ার বাই ভোল্টেজ, তাহলে পাওয়ার কত? 60 বাই 220। কারেন্টের মানটা বের করে নিলি, কত হবে? 60 বাই 220, 60 বাই 220 কত হবে? 0.27, এটা হবে 0.27 অ্যাম্পিয়ার। হলো। এবার তো ফিউজ কত আছে? ফিউজের রেটিং আছে 15 অ্যাম্পিয়ার, তাহলে 15কে এটাকে ভাগ করে দে, তাহলে 15 বাই অ্যান্সার, উত্তর কত? 55। 55টা বাল্ব জ্বালানো যাবে, ডাইরেক্ট বেরিয়ে গেলো 55। ভালো হলো, উত্তর মিলে গেল। অনেক সময় ফ্র্যাকশন বেরোয়, যেমন একটা অঙ্ক তোদের দেখবি বই অঙ্ক দেওয়া আছে ফ্র্যাকশন 36 সামথিং। এবার 36.8ও যদি হয় কি না, ওটাকে তুই 37 বলবি না, 36 বলবি, কারণ 37 হলেই ফিউজ হয়ে যাবে। বুঝতে পারলি? আচ্ছা, তাহলে ওয়াট রেটিং হলো, ফিউজ রেটিং হলো, আর কোনো রেটিং আছে? রোধকের রেটিং হয়,
যে সর্বোচ্চ মানের কারেন্ট গেলে রোধটা পুড়ে যাবে সেটা হবে রোধকের রেটিং। ঠিক আছে, আর কিছু আছে? আর কিছু নাই, চ্যাপ্টার কমপ্লিট। চলো ইলেকট্রিসিটি কমপ্লিট। নেক্সট দিন ইলেকট্রোম্যাগনেটিজম, ম্যাগনেটিজম এগুলো পড়ানো যাবে, একদিনে সম্ভব নয় এত কিছু করা।